তো আপনার কাছে এরকম তো বন্ধু বান্ধবরা আসে, ছুটি চাই, একটু প্রেসক্রিপশন লিখে দাও। আর নিট কেলেঙ্কারির পরে তো আমরা বুঝতেই পারছি না যে ডাক্তার আমাদেরকে দেখবে সে আদৌ কোয়ালিফাইড। খুব খারাপ নিট কেলেঙ্কারি নিয়ে যেটা হয়েছে, খুব খারাপ, ভীষণ খারাপ। পেশেন্ট ছাড়ার সময় কষ্ট লাগে না, এ বাবা আমার থেকে কার্ডিওলজি জায়গায় চলে গেল, এই জিনিসটা হওয়া উচিত না। বাবা আপনাদের তো যৌবন চলে যায়। আমার বাচ্চা হয়তো পড়ছে, আমিও পড়ছি, একসঙ্গে পড়াশোনা, এটা খুব কমনলি হয়। তাহলে পেশেন্টের যা প্রেসক্রিপশন বা সব ডকুমেন্টেশন কি একটা ডাক্তারও রাখা উচিত? ডেফিনেটলি রাখা উচিত। বা এই যে দুমদাম করে আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে নিচ্ছি, এর যে সাইড এফেক্টস গুলো খুবই খারাপ। আপনি অসুস্থ হলে কোন ডাক্তারের কাছে যান? একটা সময় তো ছিল সবাই মানে সরকারি হসপিটালে যেতেন, তো এখন সেটা মানুষও পছন্দ করেন যে প্রাইভেটে যাবো, যেখানে খুব সুন্দর করে বড় একটা কাছের ঘর থাকবে, এসি থাকবে, ভালো দেখতে নার্স থাকবে, খাবারটা একদম ভালো দেখতে নার্স থাকবে এবং এসে জিজ্ঞেস করবে যে খাবারটা কেমন ছিল। তাই একটা প্রেসক্রিপশন এরকম একটা লাইন লিখে দিল, তারপরে ধরুন 500 টাকা 1000 টাকা এরকম নিয়ে নিল ডাক্তারবাবু। মানে কম লিখলেই তো ভালো ডাক্তার, মানে বড় ডাক্তার তো 2খানা লাইন লিখবে। ধরেন একটু প্ল্যান করে স্লো পয়জনিং করে কাউকে মেরেছে, না আমাকে বলেছে ধাক্কা দিয়ে ফেলে দেবে, এটা আমাকে অনেকে বলেছে। হাই আমি সায়ন। হাই আমি কুশল। আরও একটা রোববারের সকালে চলে এসেছি নতুন একটা ইনজেকশনের এপিসোড নিয়ে, যেখানে আজকে আমাদের সাথে রয়েছেন ডক্টর কৌশিক হাজরা, উনি একজন জেনারেল ফিজিশিয়ান, এমডি মেডিসিন। নমস্কার। নমস্কার। প্রথমেই আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত, আপনার সাথে আড্ডা মারবো, ভালো লাগছে এখানে এসে কথা বলতে, থ্যাংক ইউ। আচ্ছা ডাক্তারবাবু, আপনার কলেজে কেউ কখনো ডক্টর হাজরা বলে রাগিয়েছে? না এটা প্রায় বলে আমাকে ডক্টর হাজরা বলে, সব জায়গাতেই। হ্যাঁ, ডক্টর সোনার কেল্লা, ডক্টর সোনার কেল্লা। মানে মুকুলকে কি আপনি সত্যি দেখেছেন? মুকুল কোথায়? না আমাকে বলেছে ধাক্কা দিয়ে ফেলে দেবে, এটা আমাকে অনেকে বলেছে। যাই হোক, জোকস অ্যাপার্ট, একটু আপনার কাছে এরকম তো বন্ধু বান্ধবরা আসে, ছুটি চাই, একটু প্রেসক্রিপশন লিখে দাও। ছুটির জন্য, হ্যাঁ এটা তো মানে ফেস করতে হয়ই যখন মানে রেগুলার প্র্যাকটিসে আর কি। ইউজুয়ালি যেটা আমি করি যে একজন পেশেন্টকে জানি দেখিয়েছেন বা জ্বর হয়েছে, যেতে পারছেন না, কিন্তু ইউজুয়ালি অনেকে রাগও করেন, রিসেন্টলিও হয়েছে যে তিনি গত মাসে স্কুলে যাননি, তিনি স্কুলের একজন টিচার, তো আমাকে বলছেন যে একটা লিখে দিতে, না হলে আমার লিভ নষ্ট হয়ে যাবে, মেডিকেল যেহেতু এটা আছে আর কি। ইউজুয়ালি আমি দিই না মানে হচ্ছে যে আমি তাকে বলি যে এটা আপনি করবেন না, আর যদি কখনও এরকম হয় একটু জানিয়ে করুন যে অসুবিধা হচ্ছে বা যাচ্ছি না, বা মানে বেসিক্যালি আমি দিচ্ছি মানে আমি লিখে দিচ্ছি যে একজন ডাক্তার বলছেন যে উনি যাননি কারণ একটা সঙ্গত কারণ ছিল, উনি অসুস্থ, সেইটা আমার ভার্সান। তো এইটা ইউজুয়ালি দিই না, এখন লোকেরা নেরো না, ইউজুয়ালি যেই পেশেন্ট আমাকে দেখাচ্ছেন তিনি যখন বলছেন তখনই আমি দিই। আপনি একজন মেডিসিনের ডাক্তার, আপনার কাছে তো সমস্ত রোগের রুগী প্রথমে আপনার কাছেই আসে মোটামুটি। তো এইটাকে আপনি কি করে ম্যানেজ করেন এবং আপনি কিভাবে এটাকে ডিস্ট্রিবিউট করেন? মানে আমরা যদি আমাদের শরীরে ভাগ করি যে মেডিকেল সমস্যা, সার্জিক্যাল, মানে যেখানে সার্জারি বা অপারেশন করতে হয়তো হবে কোনো রোগকে ঠিক করার জন্য, আর মেডিসিন মানে যেই পেশেন্টের আমরা ওষুধ বা ইনভেস্টিগেশন করে কেন হচ্ছে বা তার কি কমপ্লিকেশান হতে পারে, যেটা আমরা কনজারভেটিভলি ওষুধ দিয়েই পারবো, তো সেইগুলোই তো আমাদের কাছে আসেন। তো সেগুলো যখন আমরা যেই পেশেন্টের যতক্ষণ না কোনো ইন্টারভেনশন লাগছে, মানে যেখানে কিছু করে সেটাকে ঠিক করতে হবে কিছু, যেমন একটা কার্ডিয়াক পেশেন্ট, হার্ট ফেলিওর পেশেন্ট আমরাও দেখি, আমাদের কাছে আসেন শ্বাসকষ্ট নিয়ে এলেন, তাকে তো মানে বুঝতে হবে সেটা আমাদের মানে ব্রঙ্কাইটিস বা শ্বাসকষ্ট হচ্ছে কিনা সেই জন্য, অথবা সেখানে হার্ট পাম্প করছে কিনা, তো সেইটা ডিফারেন্সিয়েট করে হচ্ছে মোটামুটি আমরা একটা দিকে ওষুধ দিই। এবার যখন দেখবো যে আমি একটা পেশেন্টকে হার্ট ফেলিওর পেশেন্টকে দেখছি, তাকে আমরা তার কোনো ব্লকেজ আছে, তাকে হয়তো অ্যাঞ্জিওগ্রাফি করে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে, তখন সেরকম রেসপেক্টিভ যে সুপার স্পেশালিটি আছে, হ্যাঁ যেটা বিদেশে বলা হয় সাব স্পেশালিটি, যেমন কার্ডিওলজি, নিউরোলজি, তখন তাদের কাছে রেফার করে দিই, এবং সঠিক সময়ে রেফারটা করতে হবে, না হলে তারাও আরও কমপ্লিকেশান বাড়বে। তো মানে মেডিসিনের ডাক্তারের প্রধান যেটা কাজ, যে যতদূর পর্যন্ত আমি পেশেন্টকে ডায়াগনোসিস করা, মানে ডায়াগনোসিস কিন্তু হয় মেডিসিন ডাক্তারের কাছে, রাইট, না হলে মুশকিল, মানে আমি কি হয়েছে আমার অ্যাকচুয়ালি, তো সেই পার্টটা কিন্তু একসময় তো জেনারেল ফিজিশিয়ানরা যারা ছিলেন প্রত্যেকেই ভালো পেশেন্ট দেখতেন, এখন আস্তে আস্তে এমডিরাই দেখছেন, জেনারেল ফিজিশিয়ান সংখ্যাটা কমে যাচ্ছে। তবে একজন জেনারেল ফিজিশিয়ান মানে বা যারা হচ্ছে সব রকম রোগী দেখছেন, তার দায়িত্ব অনেক বেশি, এবং তারাই বলে দেন যে আপনি কোন রোগটা হয়েছে এবং আলটিমেটলি আপনি কোন দিকে যাবেন।
তো এবং সঠিক সময়ে তাকে সেই দিকে পাঠানো, সেটাই হচ্ছে মেন করার চেষ্টা করি আর কি। আচ্ছা, পেশেন্ট ছাড়ার সময় কষ্ট লাগে না যে বাবা আমার থেকে কার্ডিওলজিস্ট জায়গায় চলে গেল, গ্যাস্ট্রো গায়ে চলে গেল, কিরকম কষ্ট হয় দেখো? ইউজুয়ালি আমার এক্সপিরিয়েন্সে বলছি, মানে যেই পেশেন্টকে আমি হয়তো তার ডায়াবেটিস আছে, তার হার্ট ফেলিওর আছে, তার সিওপিডি আছে, আমি ট্রিটমেন্ট করছি, তাকে আমি বললাম যে আপনি দেখান একজন কার্ডিওলজিস্টকে। তো যদি আমি আমারটা ঠিকঠাক করে তাকে বুঝিয়ে বা তার রোগটাকে ডায়াগনোসিস করে পাঠাই, ইউজুয়ালি কিন্তু ফিরে আসেন যে বাকি পার্টটা আপনি একটু দেখে দিন। একজন ভালো ডাক্তার হচ্ছে যে যেটা বলা হয়, মানে স্যাররা বলতেন যে বিশাল কিছু ভয়ঙ্কর রোগ ডায়াগনোসিস করতে হয় না। মানে ভালো ডাক্তারের কাজটা হচ্ছে যে তাকে সঠিক সময় জানানো যে আপনি কোন স্টেজে আছেন, বা আপনার রোগটা কতটা খারাপ, বা আপনি কতদূর পর্যন্ত আমি পারবো না আর, কখন আমি বলবো যে আপনি ওখানে যান, সেইটাই হচ্ছে মেন। এবং অসুবিধা তো ইউজুয়ালি হয় না আর কি। আর সবাই পরিচিত আমাদের যারা কার্ডিওলজিস্ট বন্ধু আছেন, যারা মানে নিউরোলজিস্ট, তারাও রিকগনাইজ করেন। তো ইউজুয়ালি সেটাই হয়। মানে এই লিমিটেশনটা খুব ইম্পর্টেন্ট। ডেফিনেটলি আমি সবটা জানি না, জানা সম্ভব নয়। আমি এই অবধি জানি, আমি পরিষ্কার বলে দিই আমি জানি না, এটাই পড়িনি, আমি জানি না। আপনি এটা কাউকে দেখিয়ে নিন। তো এমডি মেডিসিন যারা, তারা ডায়াবেটোলজি, এন্ডোক্রিনোলজি বা এরকম আরও সবই পড়তে হয়। হ্যাঁ, সবই পড়তে হয়। তো এরকম কি কেউ আছে যে আমি এমডি মেডিসিন দিয়ে আমি শুধু ডায়াবেটোলজি প্র্যাকটিস করছি? না, এরকম ইউজুয়ালি হয় না। এবার কি হয়, এমডি মেডিসিন বেসিক্যালি প্র্যাকটিস করা খুব কঠিন। মানে একটা সময় এখন যেমন মেডিসিনের ডাক্তারের সংখ্যা কমে যাচ্ছে, মানে সবাই সুপার স্পেশালিটি করে চলে যাচ্ছেন। একটা ভাস্ট এরিয়া, তো সবকটাই সমানভাবে জানতে হয়। তো অনেকেই করেন কি যে আমি মেডিসিনের পেশেন্ট দেখি, কিন্তু একটা দিকের পেশেন্ট আমি বেশি দেখবো, সেইটা নিয়ে পড়াশোনা করছি, বা যত সেমিনার হচ্ছে রেগুলার আপডেট হচ্ছে আমি সেটা পড়লাম। পড়তেও তো হয় রেগুলার, একটু না পড়াশোনা করলে। মানে আমরা যখন এমডি করি বা এমবিবিএস করি সেই সময়টা অনেক চেঞ্জ হয়ে গেছে, বইয়ের চ্যাপ্টার চেঞ্জ হয়ে গেছে, একটু পড়তে হয়। এবার সেইগুলো অনেকে আমি একটা পার্ট দেখবো। অনেকে বলেন যে আমি রিউম্যাটোলজি, মানে আর্থ্রাইটিস সংক্রান্ত রোগ যেগুলো আছে, আমি সেই পার্টটাই বেশি দেখবো, কিন্তু আমি মেডিসিন পার্টটা রইলো, কিন্তু আমি ওইটা ছাড়া বাকি বেশি পেশেন্ট দেখবো। অনেকেই শিফট করে যাচ্ছেন ডিএমেরই মতো অনেকটা, যে আমি একটা ব্রাঞ্চ বেশি করে দেখবো। তো সেটা হয়। তবে লজিস্ট কথাটা কিন্তু একটুখানি মানে ভুল। মানে আমাদের এখন বলা হয় যে লজিস্ট একজন সেই বলতে পারবেন যিনি হচ্ছেন ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের কোনো রিকগনাইজড ডিগ্রি যার আছেন। যেমন আমি ডায়াবেটোলজি পেশেন্ট দেখতেই পারি, কিন্তু আমি এন্ডোক্রিনোলজিস্ট নই। সেটা করতে গেলে আমাকে একজন ডিএনবি সুপার স্পেশালিটি অথবা ডিএম এন্ডোক্রিন মানে পরীক্ষায় পাস করতে হবে, না হলে কিন্তু আমি লিখতে পারি না। মানে এই যে রাস্তাটা, এই যে এমবিবিএসের পরে যে এই যে মাস্টার্স, এইটা যদি আমাদের দর্শককে বলে দেন যেটা কত বছর সময় লাগে এরকম একটা সুপার স্পেশালিটি করে একটা ডাক্তারকে বেরোতে? এমবিবিএস মোটামুটি 5 বছর, তারপরে হচ্ছে যে ইন্টার্নশিপ এগুলো করে মোটামুটি 5 থেকে 6, তারপরে পিজিতে চান্স পাওয়া মানে 3 বছর, 5 আর 3 8। 8-এর পরে ইউজুয়ালি এখন যেটা হয় বন্ড আছে। হ্যাঁ, আমাদের সময় এত বন্ড ছিল না, মানে 3 বছরের বন্ড, তাহলে 8 আর 3 হচ্ছে 11। মাঝখানে যদি কেউ চান্স পান কোনো মানে সুপার স্পেশালিটি পরীক্ষায়, তিনি 3 বছরের বন্ড না করে যদি যান, তাকে অনেকটা টাকা, প্রায় 30 লাখ টাকা পে করতে হয় গভর্নমেন্টকে। ইউজুয়ালি সবাই ওই বন্ড পোস্টিং করেই যায়। তাহলে 5 আর 3 8 আর 3 11, তারপরে আরও 3 বছর ডিএম, মানে 11 আর 3 হচ্ছে যদি সঠিক সময় চান্স পেয়ে যায় পরপর, যেটা সবসময় হয় না, তাহলে 11 আর 3 হচ্ছে 14, তারপরে আবার বন্ড 3 বছরে, 14 আর 3 হচ্ছে 17, মোটামুটি 20 বছর ধরতে হবে আর কি। বাবা, আপনাদের তো যৌবন চলে যায়, একদম চলে যায়, মানে আপনাদের বার্ধক্য চলে আসে, বয়স হয়ে যাচ্ছে। এমনকি ধরে নিন আপনি পড়ছেন, কাউকে ভালোবাসেন, গভর্নমেন্ট সার্ভেন্ট হিসেবে, তার বিয়ে হয়ে গেল, তার বাচ্চা হয়ে গেল, সে স্কুলে পড়ছে। বাচ্চাও পড়ছে, বাবাও পড়ছে, মানে একজন ডাক্তার ঠিক কিনা? এটা কিন্তু আমাদের এমনিও প্রায় হয় যে মানে আমার বাচ্চা হয়তো পড়ছে, আমিও পড়ছি, একসঙ্গে পড়াশোনা, এটা খুব কমনলি হয় যে বাচ্চা স্কুলে পড়ছে, বাবাও এমডি পড়ছি, পরীক্ষা দিচ্ছি বা ডিএমের জন্য পড়ছে, এটা তো একসঙ্গে এখন পড়াশোনাটা তাই চলে আর কি, খুব বেশি বয়স অবধি চলে এগুলো আর কি। তাই হ্যাঁ, যৌবন পার্টটা মানে 20 থেকে 30 সেইভাবে কোনো এনজয় কিন্তু হয় না। মানে যখন মানে জ্ঞানটা ঠিক করে হলো যে ভালো করে এনজয় করব, তখন দেখি অর্ধেক সময় বেরিয়ে চলে এসে। এখন মিস করি, মানে একটা সময় একটা ফেজ যায় তো, মানে এমবিবিএস করার পরে তখন এমডি চান্স পেতেই হবে, না পারলে হবে না, পরীক্ষা দেওয়া রেগুলার, আর এন্ট্রান্স পরীক্ষার টেনশন। যেমন দিল্লি গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হতো আমাদের, এখন যেমন এখানে পরীক্ষা হয়, তখন আমাদের এন্ট্রান্স পরীক্ষাটা ওখানে গিয়ে দিয়ে আসতে হতো, মানে অল ইন্ডিয়া এন্ট্রান্স যেটা আর কি। তো সেইখানে যাওয়া, পরীক্ষা দিয়ে আসা, টেনশন কী হবে, এই করতে করতে তারপরে চান্স পেলাম, মানে র্যাঙ্ক পেলাম, সেইটা ইচ্ছা নেই। মানে আমি যেমন 3বার র্যাঙ্ক নিয়েও করলাম না, একবার মনে হলো যে আমি চেস্ট মেডিসিন এমডি পেলাম, সেটা হচ্ছে কানপুরে গিয়ে একবার অ্যাডমিশন নিলাম, নেওয়ার পরে বললাম না ভালো লাগছে না, মেডিসিনই করবো। আরেকবার এমডি অ্যানেস্থেসিয়া পেলাম, মানে কোনোটাই ছোটো খারাপ বা এরকম না, আমার যেটা ইচ্ছা আর কি আমি মেডিসিন করবো। এবার পাচ্ছি না, আবার ছাড়ছি,
টেনশন। বাকি সময় আমার সমসাময়িক যারা আছে তারা একটা ভালো জায়গায় চলে গেছেন বা ভালো চাকরি করছেন, তা আমি তো এখন বেকার, কিছু নেই। প্লাস মধ্যবিত্ত বাড়িতে একটা টেনশন তো হয়। আবার পরীক্ষা দিচ্ছি করতে করতে এটা র্যাঙ্ক হওয়ার পরে সেটা ঢুকে আবার আরও চাপ সেটা করতে ঢুকে আর কি। তো আমি প্রথমে ডিটিসিডি বা চেস্টে ডিপ্লোমা করি আর কি, মানে আমি কোনো সার্জিক্যাল সাবজেক্ট নিইনি, আমি মেডিসিনের মতো সাবজেক্ট চেস্ট করবো। ডিপ্লোমা মানে হচ্ছে একটা থিসিস করতে হয়, একটা হয় না, বাকি মোটামুটি একই। ওটা 2 বছর। এবার সেইটা করতে করতে আমি তখন আবার পরীক্ষা দেবো। ওই করতে করে আলটিমেটলি এমডি মেডিসিন পেলাম। সেই করতে গিয়ে আবার মেডিসিন 3 বছর চলে গেল। তারপরে হচ্ছে চাকরি করা, তারপরে হচ্ছে আস্তে আস্তে করে মোটামুটি চেম্বার শুরু করা, প্র্যাকটিস করা আস্তে আস্তে। তো সেই করে একটা স্টেবল জায়গায় মোটামুটি আর কি যখন এলাম, তখন দেখলাম যে অনেকটা সময় মানে পেরিয়ে এসেছি আর কি। এখন সেইগুলো মনে হয় যে সেই ফেসগুলো আর তো পাওয়া যায় না আর কি। আচ্ছা ডাক্তারবাবু, এখন প্রত্যেকটা হসপিটাল ব্র্যান্ডই একটা করে মেডিকেল কলেজ করছে, এবং প্রাইভেটে ডাক্তার হওয়াটা আরও অনেক ইজিয়ার হয়ে যাচ্ছে। নিশ্চয়ই। মানে আপনাদের সময় ধরে নিন বা একটা পাড়ায় কেউ জয়েন্টের চান্স পাচ্ছে, ডাক্তারি দেওয়ার সুযোগ পেয়েছে, মানে একটা বিশাল ব্যাপার, সবাই একটা জানতো, উদযাপনের আশেপাশের ব্যাপার। একদম। এখন ঠিক আছে, জয়েন্টে চান্স পেলে না বা এতে না পেলে ঠিক আছে প্রাইভেটে করতে পারো 1,000 টাকা খরচা করে। তো এই যে নতুন যে প্র্যাকটিসটা, এটা কতটা ডাক্তারি ভ্যালুকে কমিয়ে দিয়েছে? এইটা তো কমিয়ে নিশ্চয়ই দিয়েছে, কমিয়ে তো দিচ্ছেই। আমি জানি না, মানে এটা এখন আমাদের দেশে এত প্রাইভেট কলেজ বাড়ছে, হ্যাঁ প্রাইভেট কলেজ বাড়ছে, অনেক জব বাড়বে অনেক, সেটাও তো নিশ্চয়ই ঠিকই আছে। কিন্তু মানে আমিও একটা প্রাইভেট মেডিকেল কলেজে আছি, আমি সেখানকার অ্যাসোসিয়েট প্রফেসর মেডিসিনে। তো পড়ছে যারা চান্স পেয়ে আসছে, তারপরে পড়ছে, তারপরে পরীক্ষাটা একই হচ্ছে, একই পরীক্ষা দিয়ে এক্সিট এক্সামটা একই হচ্ছে। কিন্তু ঢোকার যে লড়াইটা, সেটা যদি না থাকে আমার মনে হয় তাহলে ছাপ তো পড়বে বটেই, আমাদের মানে ভবিষ্যতে ছাপ পড়বে। এবং সবাই ডাক্তারি পড়লে বরঞ্চ ডাক্তারির মানে ভ্যালুও কমবে এবং গুণগত মানও কমতে পারে, নিশ্চয়ই সেটা হচ্ছে। আর যদি আমরা দেখি যে কেন ওইগুলো হচ্ছে, তো ডেফিনেটলি এর থেকে বড় কিছু তো মানে জানি না বলবো কিনা এটা। হ্যাঁ বলুন, অবশ্যই বলুন। এর থেকে বড় তো কিছু মানে ব্যবসা হতে পারে না, যেখানে যেখানে ডাক্তার মানে যারা পড়তে আসছেন ক্যাপিটেশন ফি দিয়ে পড়বেন। সুতরাং সবাই চাইছে যে আমি একটা মেডিকেল কলেজ খুলি, এবং এনএমসি ন্যাশনাল মেডিকেল কাউন্সিল এখন মেডিকেল কলেজ করার যে ক্রাইটেরিয়া ছিল, যে যতটা এরিয়া আগে ছিল বিশাল বড় একটা অনেক বড় জায়গা, সেইগুলো কমিয়ে দিচ্ছেন। তার ফলে অনেকেই খোলার জন্য অ্যাপ্লাই করতে পারছেন। তো এটা জানি না, একটা সময় পরে আমার যেটা মনে হয়, যেমন এখন কিছুটা ইঞ্জিনিয়ারিংয়ে হয়েছে, হোটেল ম্যানেজমেন্ট হয়ে যাবে। হোটেল ম্যানেজ হয়ে হোটেল ম্যানেজমেন্ট একটা ফ্ল্যাট 3 BHK ফ্ল্যাট হলে ইনস্টিটিউট করে তাই হয়ে যাচ্ছে। তো সেরকমই প্রায় হচ্ছে, এবং তাতে ডাক্তারের তো কোয়ালিটি কমবে নিশ্চয়ই। তবে এখন যেটা চাইছে ওনারা, সেটা হচ্ছে যে এক্সিট এক্সামটা খুব একই হবে, সমতুল্য এক্সাম সব জায়গাতেই, মানে সরকারি কলেজেও যা হচ্ছে এখানেও তাই। সুতরাং যেই ঢুকুক পড়াশোনাটা যেন ভালো হয়, মানে সেই পরীক্ষাটা যেন পাস করে আসেন, কারণ আলটিমেটলি তারাই আমরাও যখন বুড়ো হব আমাকে তারাই দেখবে আর কি। তো সুতরাং সেইটা আশা করা যাচ্ছে হবে এই আর কি। আর নিট কেলেঙ্কারির পরে তো আমরা বুঝতেই পারছি না যে খুব যে খারাপ ডাক্তার আমাদেরকে দেখবে সে আদৌ কোয়ালিফাইড। খুব খারাপ নিট কেলেঙ্কারি নিয়ে যেটা হয়েছে, খুব খারাপ, ভীষণ খারাপ। মানে বিশেষ করে আমি অনেক পেশেন্ট পেয়েছি, মানে এই রিসেন্ট লাস্ট 1 মাসে, যারা হচ্ছে নিট পরীক্ষার্থীর বাবা বা মা, প্রত্যেকে ডিপ্রেশনে আছে, কার স্ট্রোক হয়ে গেছে, কে হচ্ছে কথা বলতে পারছে না, যে কে বলছে আমার ছেলে সারা বছর পড়াশোনা করেছে, আলটিমেটলি এই রেজাল্ট কী করব, একটা প্রচুর ডিপ্রেশন হয়েছে। এবং এই জিনিসটা হওয়া উচিত না। এত বড় একটা পরীক্ষা, যেখানে এত বড় একটা দেশের এই লেভেলে পরীক্ষা, যেখানে ডাক্তার হচ্ছে, কী করে কেলেঙ্কারি হয়। এবং শুধু তাই আরেকটা নিট পরীক্ষা বলাই, মানে পরীক্ষার আগের দিন বললো যে পরীক্ষাটা হবে না, বন্ধ হয়ে গেছে, কারণ কোশ্চেন আউট হয়ে গেছে। ওটা মানে পিজিটা বললো, হ্যাঁ ইউজি হচ্ছে এটা হলো আর পিজির জন্য। তো তারাও যে জানছে, আমি তো নিজে, আমরা একসময় এই ফেজের মধ্যে দিয়ে গেছি, যে সারা বছর পড়ছি, পরীক্ষা দেবো, এবং 19খানা সাবজেক্ট নিয়ে পড়াশোনা, এমসিকিউ পড়ে আমি সেটা একটা 3 ঘন্টার পরীক্ষায় আমার মানে জাজমেন্টটা হবে। তো কী পরিমাণে যে একটা টেনশন হয় সেটা আগের দিন আমি জানছি পরীক্ষাটা হবে না। এর থেকে খারাপ কিছু হতে পারে না। আমার হয়তো আস্তে আস্তে এগুলো ঠিক হবে, আমি মানে খুব খারাপ বিষয়। কিন্তু এখানে একটা জিনিস বলি, যে এখানে এত মেডিকেল কলেজ আসছে, এত ডাক্তারের সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু এখন কোনো মানুষ যদি ঘরে অসুস্থ হয়ে পড়ে, কোনো ডাক্তার কিন্তু তাকে খুব কম, কোনো ডাক্তার বলবো না, খুব কম ডাক্তার তাকে বাড়িতে গিয়ে দেখে। যেটা আমরা আগে দেখতাম যে একটা হাতে একটা অ্যাটাচি কেস নিয়ে ডাক্তারবাবু এসছেন, বাড়ির লোক তাকে নিয়ে আসছেন, বাকে দেখছেন। এটা কেন? দুটো জিনিস, মানে বাড়িতে পেশেন্ট না, দুরকম পেশেন্ট হয়, মানে আমার অভিজ্ঞতা থেকে বলছি। মানে একজন পেশেন্ট হয়তো খুব বয়স্ক পেশেন্ট, যিনি বেড রিডেন, মানে শয্যাশায়ী, উনি উঠতে পারছেন না, স্ট্রোক পেশেন্ট, নামানো সম্ভব নয়, লিফট নেই, সেক্ষেত্রে হচ্ছে তারা চান যে কেউ যদি গিয়ে একটা মোটামুটি কনসালটেশন করে আসুক।
তো সেক্ষেত্রে কিন্তু মোটামুটি চেষ্টা করা হয়, মানে আমি যেমন একটা সময় যেতাম, এখন হয়তো টাইম পাচ্ছি না, মানে আমার ডিউটির জন্য আমারই করে বন্ধুকে হয়তো বললাম পারলে একবার দেখে আসতে। আমি এর মধ্যেও রিসেন্টলি চেষ্টা করেছি দেখার, বা আজকাল যেটা হয়েছে না মানে টেলিকনসালটেশনটা হয়েছে, মানে কেউ হয়তো অ্যাসিস্ট্যান্ট, কোনো একজন ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট গেলেন, প্রেশারটা দেখলেন, বাকিটা ভিডিও করে দেখে একটা চেষ্টা করা। মানে এখন না মানে আর্থসামাজিক অবস্থাটা চেঞ্জ হয়ে গেছে, মানে সবাই খুব দৌড়াচ্ছে, ছুটছে, মানে এত রেসপন্সিবিলিটি, এত চাপ। মানে আমি যেমন সকাল 7টায় বেরোচ্ছি, রাত্রি 12টায় ফিরছি, তারপরে আর শরীরে হচ্ছে না, কেউ হয়তো ব্যবস্থা করে দিচ্ছেন আর কি, দেখে আসার চেষ্টা করছেন। এইটা একটা দিক। নাম্বার 2 হচ্ছে যে ইউজুয়ালি যেগুলো এমার্জেন্সি, মানে যেটা হতো যে খুব অসুস্থ, আপনি এক্ষুনি আসুন, যেটা আমরা সিনেমায় দেখি যে একটা ইঞ্জেকশন দিয়ে বলছেন যে হ্যাঁ ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, ব্যাস ঠিক হয়ে গেছে। এখন কী ইঞ্জেকশন দিচ্ছি, কেন দিচ্ছি সেটা আমি জানি না। ব্যাপারটা হচ্ছে যে যেটা হয় যে এমার্জেন্সিতে, আমি মানে সবাইকে বলবো যারা শুনছেন হয়তো এখানে, এমার্জেন্সিতেই এখন অনেক হসপিটাল সেট আপ আছে, অনেক হেলথ কেয়ার আছে, এমার্জেন্সি পেশেন্টকে কিন্তু সেখানে নিয়ে যান, মানে বাড়িতে গিয়ে সত্যি কিছু করার থাকে না। আর এখন তো অনেক কিছু বেরিয়েছে, চেস্ট পেন নিয়ে বলছে হয়তো, মানে এরম হয়তো বাড়ির লোকেরাই বলছেন যে এটা গ্যাসই হয়েছে, আপনি একটু দেখুন একটা গ্যাসের ইঞ্জেকশন দিয়ে দিন। আমরা ফেস করি যে এটা কোনো ব্যাপার নেই, আপনি কিছু না, আপনি দিয়ে দিন। এখন সেটা যে হার্ট অ্যাটাক হচ্ছে না, অ্যাকিউট মাইকার্ডিয়াল ইনফ্রাকশন হচ্ছে না, সেইটা তো বুঝতে পারবো না। সুতরাং আর কিছু লিগাল সমস্যাও চলে আসে, মানে আমিও ফেস করেছি, হয়তো যে পেশেন্ট রাত্রেবেলা খুব রিকোয়েস্ট করলেন আমার বাড়ির ফ্ল্যাটের নিচে যে খুব এমার্জেন্সি, একটু প্লিজ আসুন। আমি বলার চেষ্টা করলাম যে আপনি সামনেই আছে, আমার বাড়ির সামনে এতগুলো হসপিটাল, নিয়ে যান, আমি কী করবো, আমি সেটা দিয়ে শুনবো, বা আমি হয়তো বলবো যে আপনি একটু হসপিটালেই যান। আলটিমেটলি গিয়ে যেটা দেখলাম যে পেশেন্টটা আলটিমেটলি মারা গেছে, মানে উনি আমাকে ডাকছেন কিন্তু ডেথ সার্টিফিকেটের জন্যই। এবার সেক্ষেত্রে অসুবিধা হয় যে ডাক্তার, যেই রোগীকে আমি দেখিনি কোনো দিন, আমি কজ অফ ডেথ জানি না, তাকে আমি কীভাবে দেবো। কিন্তু এখানে আমি একটা ছোট্ট জিনিস মানে বলতে চাই যে তাহলে কি সাধারণ মানুষ যার ধরুন প্রচণ্ড জ্বর হয়েছে, মানে অ্যাম্বুলেটারি নন অ্যাম্বুলেটারি, যে নড়তে চড়তেই পারছে না তার একটা ব্যাপার, যার প্রচণ্ড জ্বর হয়েছে, যে উঠতে পারছে না, তাকেও কি এখন ওই নিয়ে আসা হসপিটালে গিয়েই? এই জন্যই উচিত যে এখন না অনেক কিছু বেরিয়েছে, একটা সময় ছিল জ্বর ছিল, কি একটা কুইনাইন না কি দিলাম, কি একটা প্যারাসিটামল দিলাম, চেস্ট ফেস্টগুলো শুনে পারলে তখনই একটা এক্সরে করে নেওয়া। বিশেষ করে কোভিডের সময় আমরা দেখেছি যে জ্বরের সময় আর কি হচ্ছে একটু পারলে, বা আমি যেটা করি বা অনেকেই করেন সেটা, যে আপনি অন্তত কিছু লাইন দিতে হবে না, একটু জাস্ট যদি পেশেন্ট আসতে পারেন আপনি কোনো একটা রিক্সা করে নিয়ে আসুন, আমি গিয়ে দেখে আসছি। আমি যখন পেশেন্ট বাইরে দেখি, মানে পেরিফেরি গ্রামের দিকে অনেক পেশেন্টকে আমি বাইরে গিয়ে দেখে আসছি। এবার মানে বাড়ি যাবো না, মানে এমন নয় যে আমি বিশাল বড় বাড়িতে যাবো না, ব্যাপারটা এরকম নয়, ম্যানেজ করা হয় না। প্লাস পেশেন্টটাকে হয়তো অতক্ষণ অবধি ওয়েট করা হবে, পেশেন্ট আমরা আসতে পারছি না, তাই বেটার হচ্ছে যদি আনা যায়, আনতে পারলেই ভালো। আর ইউজুয়ালি যাকে আনা যায় না, যেই পেশেন্টকে বাড়িতে দেখে আসতে হয়, তারা কিন্তু ক্রনিক পেশেন্ট, ফ্র্যাকচার হয়, নেক ফিমার ফ্র্যাকচার, উঠতে পারছেন না, তাকে একটা পরিষেবা মোটামুটি দিয়ে রাখা, অথবা খুব গলির ভেতরে বাড়ি, মানে আমার বাড়ি যেমন একটু গলির ভেতরে, হ্যাঁ, ওখানে কোনো পেশেন্টকে মুভ করা অসুবিধা হয়, মুশকিল। হ্যাঁ, আরেকটা আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি, অনেক সময় মানুষ একজন ডাক্তারবাবুকে ডেকে ডিসিশন মেকিং এর জন্য এটা হেল্প চায়। হ্যাঁ, কারণ যে কোনো প্রাইভেট নার্সিং হোমে গেলে যেটা হয়, প্রথমেই তারা জিজ্ঞেস করে যে আপনার মেডিক্লেম আছে। হয়তো সেই পেশেন্টটা বাড়িতেই সুস্থ হয়ে যেত, সে 1 দিন বা 2 দিন তাকে অ্যাডমিশন রাখবে, একটু স্যালাইন দেবে, অক্সিজেন দেবে, দিয়ে একটা মিনিমাম বিলিং করবে, পেশেন্টও খুশি, মেডিক্লেমও খুশি, হসপিটালও খুশি, সব মিলিয়ে তাকে ছেড়ে দেবে। তো অনেক সময় এরকম হয় যে অনেক পেশেন্ট হয়তো একটা এমডি এসে দেখে সুস্থ হয়ে গেলে হতো, কিন্তু আমি এমার্জেন্সিতে গিয়ে তাকে অ্যাডমিশন নিয়ে নিল। না কী হয়, মানে অনেক সময় না মানে অ্যাসেসটা করা যায় না, মানে ওই সময়ের মধ্যে, মানে হ্যাঁ এবার সব কিছুর মধ্যেই খারাপ ভালো থাকবেই ওই ডিসিশন মেকিংয়ের জন্য। তো সেইটা অনেক সময় ডিসিশন মেকিং কিন্তু হয় না, সেটাও হয়, মানে ডাকছেন মানে হচ্ছে খুব এমার্জেন্সি, বা যদি মানে আমি একটা এক্সাম্পল দিলাম, তার হয়তো চেস্ট পেন বললাম একটা, আরেকটা হচ্ছে হয়তো খুব হাই ফিভার। এখন হাই ফিভারের জন্য তার এতটাই ফিভার, পেশেন্ট খেতেও পাচ্ছে না, উঠতেও পাচ্ছে না, বুঝতে পারছে না, মানে যেগুলোকে আমরা বলি যে রেড ফ্ল্যাগ সাইন অফ ফিভার। এখনকার দিনে কিন্তু এখন গাইডলাইন করা আছে, যেই পেশেন্টের ধরলাম ডেঙ্গু বা যে কোনো ভাইরাল ফিভার, পেশেন্ট খেতে পাচ্ছে না, বসতে পারছে না, খুব পেটে ব্যথা হচ্ছে, বলা হয় অ্যাটলিস্ট অবজারভেশন করে রাখতে। এবার হ্যাঁ একটা সময় তো ছিল সবাই মানে সরকারি হসপিটালে যেতেন, মানে একটা সময় তাই ছিল। তো এখন সেটা মানুষও পছন্দ করেন যে প্রাইভেটে যাবো, যেখানে খুব সুন্দর করে বড় একটা কাঁচের ঘর থাকবে, এসি থাকবে, বা আমাকে ওয়ার্ডে এসে জিজ্ঞেস করবেন একজন, মানে যে তাই তো হয় যে ওয়ার্ডে এসে জিজ্ঞেস করবেন, ভালো দেখতে নার্স থাকবে, খাবারটা একদম ভালো দেখতে নার্স থাকবে, এবং এসে জিজ্ঞেস করবে যে খাবারটা কেমন ছিল, মানে হোটেল হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু মানুষই পছন্দ করছেন। বা লোকেরা এসে বলে আমি কেবিনে থাকবো, আমি ওয়ার্ডে থাকবো না। আমি যেটা বলার চেষ্টা করি, কেবিনে কেন থাকবেন, এটা তো হোটেল না, আপনি সিস্টার এখানে বসে আছে, আপনি এখানে থাকবেন, আপনাকে সিস্টার দেখবে আপনি কেমন আছেন। তো এই পার্টটাও হচ্ছে। তবে হ্যাঁ ডেফিনেটলি বাড়িতে যেতে পারলে হয়তো অনেক সময় হয়, কিন্তু যাওয়া হয় না দুটো কারণে, যে ডিসিশন মেকিংয়ে যদি হয় সেটা ঠিক আছে,
কিন্তু কমপ্লিকেশানটা হয় যে কখন ডাকছে, মানে আমি কখন মানে ডাক্তার কখন বিপদে পড়বে সেটাও তো হয়। তবে জানাশোনার মধ্যে হলে মোটামুটি লোকজন চেষ্টা করে কিন্তু যাওয়ার, যে যাকে আমি চিনি, মানে যে আমাকে বিপদে ফেলবে না, ইউজুয়ালি হওয়ার চেষ্টা হয়। সবাই বলে যে একটা ডাক্তার দেখাতে গেলাম, এই একটা প্রেসক্রিপশন এরকম কয়েকটা লাইন লিখে দিল, তারপরে ধরুন 500 টাকা 1000 টাকা এরকম নিয়ে নিল ডাক্তারবাবু, তাহলে মানে এটা কি দেখালাম? না, লিখে তো মানে 2টো লাইন লিখবে, মানে কম লিখলেই তো ভালো ডাক্তার, মানে বড় ডাক্তার তো 2খানা লাইন লিখবে। হ্যাঁ, মানে সে তো চাইবে যে 2খানা লিখি। এখন 2খানা লেখার জন্য যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করেছেন সেটা বহু বছরের ফল, প্রায় 19 বছর বললাম। তবে মানে ইউজুয়ালি এইগুলো কখন মনে হয়, যখন হয়তো ডাক্তারের সঙ্গে কথাটা হচ্ছে না ঠিক করে, মানে 2 লাইন লিখুক কি 1 লাইনই লিখুক, প্রবলেমটা হয় যে যখন কমিউনিকেশনটা হচ্ছে না। মানে আমি যদি বুঝিয়ে বলি, অনেক সময় এমনও হতে পারে যে আমি পেশেন্ট দেখি যে একটা ওষুধ দিইনি, আপনাকে আমি ওষুধ দেবো না, আপনাকে ওষুধ দেওয়ার কোনো জায়গা নেই। আমি কালকেই দেখলাম, কালকে রাত্রেবেলা, যে আপনাকে ওষুধ দেবো না, আপনি আসুন। মানে কনসালটেশনটা হচ্ছে যে ওভারঅল পেশেন্টকে দেখে যে আমি কি ভাবছি, যে আমার ডিফারেন্সিয়াল কী, যে ওষুধ কি লাগবে না লাগবে না। তো সেক্ষেত্রে একটু বুঝিয়ে বললেই সমস্যাগুলো মনে হয় ওঠে। তখন ওই ফাঁকা প্রেসক্রিপশনটা দেওয়া মানে নেওয়ার পরে টাকাটা দিতে পেশেন্টের না, ফাঁকা থাকে না, সেখানে কিন্তু আমার নোট মানে ওই একটু দেওয়া আছে, তাতে পেশেন্টের হয় না যে কোনো ডাক্তারবাবু আমাকে কোনো ওষুধ কিছু দিলেন না। ক্ষেত্রে হয়, কয়েকদিন মধ্যে প্লিজ ওষুধ দেবেন না, একটা প্লিজ দিয়ে দিন, লোকেরা একটা ভিটামিন দিয়ে দিল একটা। অনেকে বলে যে অনেকে এই জন্যই দেখাতে আসে, আমাকে একটা ভিটামিন দিন, আমার একটু ভিটামিন কম আছে শরীরে, আপনি একটু ভিটামিন দিন। বা এই যে জ্বর নিয়ে আমরা বলি যে অ্যান্টিবায়োটিক নিয়ে, অনেকে বলেন যে একটা অ্যান্টিবায়োটিক দেবেন না, প্লিজ দিন একটা অ্যান্টিবায়োটিক। মানে প্যারাসিটামল তো আমি খেয়েছি, আপনি তাহলে কী করবেন, আপনি একটা লিখে দিন। কিন্তু অনেকেই বোঝেন। আমি কালকেই দেখলাম একজন পেশেন্ট, তিনি কিন্তু বুঝলেন যে আমি বললাম যে আপনার সুগার একটু বেড়েছে, এখন ওষুধ দেওয়ার মতো জায়গা নেই, আপনি প্রি ডায়াবেটিস, আপনি লাইফস্টাইল মডিফিকেশান যেগুলো করার সেগুলো ডায়েট কন্ট্রোল করুন, বা আপনি 1 মাস পরে আসুন, আমি ওষুধ দেবো না। তো উনি বুঝলেন, অনেকক্ষণ ধরেই দেখলাম, মানে আমি লিখলেও যে সময়ে দেখতাম সেই সময় ধরে দেখলাম, তো তাতে অসুবিধা অনেক সময় হয় না। আচ্ছা ডাক্তারবাবু, আপনাদের প্রেসক্রিপশনগুলো বলে আমাদের সাধারণ মানুষের ডক্টর হয়ে ওঠার একটা স্টাডি ম্যাটেরিয়াল। মানে অনেকে দেখেছি যে আপনি লিখে দিলেন, জ্বর হলে তো ডাক্তারবাবু প্যারাসিটামলই লেখেন, বা পেট খারাপ হলে ডাক্তারবাবু এই ওষুধটাই লেখেন। তো ধরুন আমার পেট খারাপ হলো, তখন আমি ঠিক করি আচ্ছা দেখি তো ওই প্রেসক্রিপশনে কী আছে, এই ওষুধটাই আবার দিয়ে দিন, আর ডাক্তারবাবুকে যে যাওয়ার দরকার কী। মানে তখন আমি আস্তে আস্তে প্রেসক্রিপশন দেখে ডাক্তার হয়ে উঠতে থাকি। একজন পেশেন্টের বাড়ির লোকেরা যারা জানেন যার সুগার আছে বা যার হয়তো প্রেশারটা আছে, একটা লেভেলের পরে বেশি বাড়লে তাকে বলাই থাকে যে আপনি এটা দিয়ে দেবেন। উনি জানেন যে আমার একটুখানি এর বেশি হলে আমি একটা অ্যামলোডিপিন 5 মিলিগ্রাম দিলাম, এটা একটা দিক তারা জানেন, এবং তারা সেগুলো নিয়ে কিন্তু কমিউনিকেটও করেন যে আমি এটা করলাম। আরেকটা দিক হচ্ছে যে মোটামুটি স্টাডি করে যে আমার মাথা ব্যথা হলে আমি এটাই খাবো, আমি এই ওষুধটাই খাবো। এখন প্রশ্ন হচ্ছে যে মানে ইনিশিয়ালি মানে সেলফ মেডিকেশন খুব একটা ভালো নয়, কারণটা হচ্ছে যে এখন তো ওভার দি কাউন্টার আমাদের দেশে তো মানে ওষুধ তো অ্যাভেলেবেল, বাইরের দেশে নেই। এটা সেলফ মেডিকেশনেরও আরেক ধাপ ওপরে। হ্যাঁ, জমিয়ে রেখে দিয়েছি। মাথা ব্যথা হলে ডাক্তার ওই ওষুধ দেন, বলে মাথা ব্যথা হলে আমি ওষুধই খাবো, দ্বিতীয়বার ডাক্তারের কাছে যাবো না, কারণ মাথা ব্যথা তো অনেকগুলো কারণ, পেট ব্যথা মানে তো একটা কারণ। এবার সেটাই ব্যাপার যে মাথা ব্যথা তো অনেকগুলো কারণ থাকে, সেটা আমার আদৌ আমার ব্রেনে কিছু মানে মাইগ্রেন হলো নাকি আমার কোনো একটা টিউমার হচ্ছে, সেই করানোর জন্য মানে একবার যখন দেখা যাচ্ছে যে এটা রিকারেন্ট প্রবলেম হচ্ছে, একটু আমার জ্বর হলে প্যারাসিটামল খেলাম সেটা ঠিক আছে, কিন্তু যখন দেখা যাচ্ছে যে বারবার একটা প্রবলেম হচ্ছে, ডেফিনেটলি কোনো একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কারণটা হচ্ছে যে না হলে আমরা মিস করতে পারি, কোনো একটা কমপ্লিকেশন আমরা পরের দিকে হতে পারে। আচ্ছা, এইবার আসবো আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডেথ সার্টিফিকেট। যখনই কোনো একটা বাড়িতে কারো ডেথ হয়, সবাই আশেপাশে যারা ডাক্তারবাবুরা রয়েছেন তাদের কাছে যান যে প্লিজ আপনি বাড়িতে এসে ডেথ সার্টিফিকেটটা দিয়ে দিন। এবার এক্ষেত্রে ধরেন কিছু পেশেন্টকে আপনি দেখতেন, সেক্ষেত্রে তাকে ডেথ সার্টিফিকেট ডিক্লেয়ার করছেন, কাউকে হয়তো আপনি চেনেন না, সেক্ষেত্রে আপনাকে ডিক্লেয়ার করতে হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে আপনি কি করে বলছেন যে ধরে নিন কেউ প্ল্যান করে স্লো পয়জনিং করে কাউকে মেরেছে, সেটা কি করে বোঝা যায়? মোটামুটি যেগুলো হচ্ছে যে মানে দুটো ভাগ করি আমরা, একটা ন্যাচারাল ডেথ আর একটা হচ্ছে সাসপেক্টেড আনন্যাচারাল ডেথ। এবার ন্যাচারাল ডেথ যেখানে মনে হচ্ছে আমার, যেখানে বললাম বয়স্ক মানে রোগের জন্য হয়তো উনি মারা গেছেন, তাকে আমি দেখতাম, অথবা তার কিছু ডকুমেন্টস আছে, কাগজপত্র আছে, তার হার্টের সমস্যা ছিল, তার লাংসের সমস্যা ছিল, কিডনির সমস্যা ছিল, সেগুলো দেখে আমি একটা কজ অফ ডেথ ডিক্লেয়ার করলাম, সেটা রেখে মোটামুটি আমরা দিয়ে দিই। মানে পেশেন্টকে আমাকে না দেখালেও দেওয়ার চেষ্টা করি। কিন্তু যেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো একটা ইয়াং পেশেন্ট যার আপাত দৃষ্টিতে কোনো মারা যাওয়ার কারণ নেই, বুঝতে পারছি না, হয়তো বললো এটা সাডেন ডেথ, এবার সেই সাডেন ডেথ কার্ডিয়াক হতে পারে, কিন্তু সেটা হয়তো কোনো ডকুমেন্টসও নেই, আমরা জানি না, এবং সেই পেশেন্টের ন্যাচারাল ডেথ বলার আগে দুবার ভাবতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলি যে দিতে পাচ্ছি না, হয়তো বাইরের লোকেরাও রাগ করছেন। আমার নিজের জীবনে দুখানা আমি এক্সাম্পল দিচ্ছি। একটা হচ্ছে আমাকে রাত্রেবেলা ডাকতে এসেছিলেন, আমি তার বাড়ি গেলাম, তার বয়স হচ্ছে 85, আলটিমেটলি দেখলাম পেশেন্ট মারা গেছেন।
এবং তখন তারা বললেন যে হ্যাঁ শ্বাসকষ্ট একটু আগেই হচ্ছিল, খুব হতে হতে আলটিমেটলি আপনি আস্তে আস্তে মারা গেছে, আপনি একটুখানি দিয়ে দিন। এবার ভয় যেটা লাগে যে আমি যে দিচ্ছি সেটা কজটা কি সত্যিই ন্যাচারাল, কারণটা না আমি সমস্যায় পড়বো। এবার আমি ডকুমেন্টস দেখে মনে হলো হ্যাঁ একে দেওয়া যায়, আমি তাকে কারণ দিলাম। আরেকটা ডেথ বলছি, মোটামুটি 50 ইয়ার্স ফিমেল পেশেন্টটা আমি দেখলাম মাটিতে শুয়ে আছে, কেউ ধরেননি, সবাই বলছেন উনি পড়ে গেছেন, আমরা ভয়ে ধরিনি। এবার প্রবলেম হচ্ছে মানে ডাক্তার ডেথ সার্টিফিকেট দিচ্ছেন মানে তিনি বলছেন কোনো ফাউল প্লে হয়নি এখানে। এবার যদি পয়জনিং হয় কোনো পেশেন্টের, একটা ব্লুইশ ডিসকালারেশন হবে, সাইনোসিস বলি আমরা, সেগুলো পাবো। যদি হ্যাঙ্গিং হয় তাহলে এখানটা লিগেচার মার্ক পাবো আমরা। এইগুলো দেখে একটা আস্তে আস্তে আমরা বুঝতে পারি যে এটা নর্মাল ডেথ নয়, বা কেউ পড়ে গেছেন, পড়ে গিয়ে কারণে মানে অ্যাটলিস্ট স্ক্যাল্প কেটে গেছে, রক্ত বেরিয়েছে। এখন কেউ ধাক্কা দিয়ে ফেলেছে নাকি তিনি নিজে পড়ে গেছেন তা আমি জানি না, সেক্ষেত্রে বলা হয় একটা পোস্টমর্টেম। এটুকু আমরা বুঝতে পারি আর কি যে মোটামুটি। এবার যেই পেশেন্টটা বলছি যে মানে ইয়াং না, অ্যারাউন্ড 50 ইয়ার্স মাঝবয়সী, তিনি পড়ে আছেন, কেউ তোলেননি, তার সাইকিয়াট্রিক মেডিসিন খেতেন হয়তো, এবার তার আর কোনো কারণ ডেফিনেট করে পেলাম না, বাইরের লোকেরাও তোলেননি। এবার আমি সেই পেশেন্টকে কোনো দিন দেখিনি, এবার সেই পেশেন্ট কী খেয়েছেন, হতেও পারে কোনো ড্রাগ ওভারডোজ হয়েছে, তিনি অ্যান্টিসাইকোটিক মেডিসিন খান, এবার নিজে খেয়েছেন না কিছু ফাউল প্লে হয়েছে তা আমি বুঝতে পারছি না। হয়তো নিজে খাননি, মানে হয়তো নিজেই খেয়েছেন, কেউ খাওয়াননি। এক্ষেত্রে আমাদের কর্তব্য কিন্তু সেটাকে বলা যে তিনি হয়তো রাগ করছেন, তিনি বললেন যে আপনাকে ভালোভাবেই আপনি মানে দিচ্ছেন না, রাগ করতে পারেন, কিন্তু ইউজুয়ালি দেওয়া উচিত নয়, না হলে পরে সমস্যা হতে পারে আর কি, যে সেটাকে পোস্টমর্টেম হয়েই দেখাটা ভালো। অ্যান্ড হোয়াট অ্যাবাউট স্লো পয়জন? স্লো পয়জন বলতে আমরা সিনেমায় তো দেখি যে স্লো পয়জন দিচ্ছে আস্তে আস্তে করে, পেশেন্টের দিনের পর দিন দিয়ে খারাপ হয়ে যাচ্ছে। স্লো পয়জন বলতে আমরা যেটা বুঝতে পারি বেসিক্যালি হচ্ছে ড্রাগ ওভারডোজ, মানে হয়তো উনি কোনো একটা কার্ডিয়াক মেডিসিন ডিকক্সিন খাচ্ছেন, মানে কোনো একটা মেডিসিন খাচ্ছেন, তার থেকে নর্মাল থেকে বেশি ডোজে দেওয়া হচ্ছে। বা রিসেন্টলি আমি একটা অডিও বুক শুনলাম রিসেন্টলি গাড়িতে, সেখানে হচ্ছে যে একটা পেশেন্টের ইম্পর্টেন্ট ছিলেন বলে তাকে মেডিসিন দেওয়া হতো, সেখান থেকে রেগুলার দিয়ে 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 আলটিমেটলি তিনি হার্ট ফেলিওর হয়ে মারা যান, তার একটা কার্ডিয়াক সমস্যা হয়েছে। এগুলো ডায়াগনোসিস করা মুশকিল, মানে সেটা আমি দেখে বুঝতে পারবো না যে আমি দেখবো পেশেন্টের হার্ট ফেলিওর হয়েছে বা হার্ট অ্যাটাক করে মারা গেছেন, সেটা কিন্তু যদি আমাদের ভিসারা অ্যানালিসিস না হয়, ব্লাড লেভেল না দেখি, বললে মুশকিল মানে বোঝা। সেই জন্যই আমরা রেগুলার মেডিকেশনটা দেখি যে উনি কী খাচ্ছেন, কোন ডোজে খাচ্ছেন। যদি সেখানে দেখা যাচ্ছে যে না উনি সেগুলোর সঙ্গে মিলছে না, যে উনি যা খান তাতে এগুলো হতে পারে না, তখনই আমরা বলি যে আমরা কারণটা বুঝতে পারছি না, আপনি মানে কোনো একটা পিএম করার জন্য কোনো একটা জায়গায় নিয়ে যান। তবে সদিচ্ছা যে ডিসি দেওয়ার নেই এমন নয়, লোকেরা চেষ্টা করি আমরা দেওয়ার। আমরা এখানে আর একটা বলি, আর একটা সিনারিও, হ্যাঁ। যে এবার ধরুন ডাক্তারকে তুলে নিয়ে গেছে, ডাক্তার যায়নি, ডাক্তারকে তুলে নিয়ে গিয়ে বলছে যে ডিসিটা লিখুন, যদি ডিসিটা না লেখেন পাশেই আর একটা ডিসি আছে, হতে পারে, এটা আরেকটা DC আছে। অনেকেই ফেস করেছেন। এই ক্ষেত্রে ডাক্তারকে তো ডিসি দিতে হবে, ডেথ সার্টিফিকেট তো তাকে লিখতে হবে, এবং সে জেনে বুঝেই লিখছে যে এটা আমার কি সর্বনাশ, আমার কি ডেকে আনতে পারে এটা, সেক্ষেত্রে ডাক্তার বাঁচবে কি করে? তাকে তো সেই সময়টা বেরিয়ে আসা মুশকিল, যদি গান পয়েন্টে বলে যে লিখতে হবেই। আমার মনে হয় ওইখানে বেস্ট বলা উচিত আমি তো ডেন্টিস্ট। দারুণ দারুণ দারুণ। তাহলে একটা জিনিস হবে, কিন্তু কিছুই হবে না, টোটাল এক্সট্রাকশন করে দেবে। তো ডাক্তারবাবু আপনার সবচেয়ে খারাপ ডেথ সার্টিফিকেট ডিক্লেয়ার করার অভিজ্ঞতা? না, একবার হসপিটালে হয়েছিল, আমি তখন এমডি করছি, তখন মানে তখন হচ্ছে আমি সেকেন্ড ইয়ার এমডি করছি, রাত্রেবেলা রাত 3টের সময় হবে। তো একজন কত বয়স হবে এরকম 30-25 এরকম বয়স হবে, তিনি এসছেন যে আপনি এক্ষুনি আসুন, আমার এই পেশেন্টটা তো এখানে শুয়ে আছে, এক্ষুনি দেখুন। আমি গিয়ে দেখি এখানে পুরো গানশট মার্ক, এখানে পুরো যে এসছে তার বয়স হচ্ছে এরকম 30। আমি বলছি এটা তো মানে তো নেই তো, বলছে কী বলছেন আপনি? আমি বলছি হ্যাঁ ও তো নেই, এখানে কী হয়েছে এখানে? বলছে আরে চিন্তা করবেন না, আরে মেশিন নিয়ে খেলছিল, মানে ওই আর কি, বুঝতেই পারছেন ওয়াইফের সঙ্গে কোনো একটা প্রবলেম হয়েছে। আমি বললাম হ্যাঁ খুব দুঃখজনক বিষয়, কিন্তু এটা তো মানে পিএম করতে হবে। বলছে আমার একদম রিকোয়েস্ট, আমি একদম আপনাকে নিজের লোক, আপনি নর্মাল ডিসি দিয়ে দিন এটাকে, আমার অমুক যারা সঙ্গে জানাশোনা আছে, আপনি একদম ভাববেন না, আপনি দিয়ে দিন। আমি বললাম তখন যে দেখুন আমি তো মানে খুবই ছোটো একজন ডাক্তার, আমার তো এত অভিজ্ঞতা নেই, আমার এই বড় ডাক্তারবাবু আছেন, আপনি যান, তিনি আপনাকে বোঝাবেন। এইটা একটা হয়েছিল গানশট, সব থেকে খারাপ অভিজ্ঞতা, যে পেশেন্ট নিয়ে এসছে মারা গেছে, বলছে ডিসি দিয়ে, নর্মাল ডিসি প্লিজ, পিএম করাবেন না, আমরা চাই না যে কাটাছেড়া হোক, প্লিজ আপনি এটা করবেন না, বুঝতেই পারছেন বাড়ির কী অবস্থা। এখন একটা দিক আছে তারা হয়তো কষ্ট পাচ্ছে, কিন্তু আরেকটা দিক তো আছে, এটা তো মানে ক্রিমিনাল অফেন্স, এটা ক্রাইম একটা, যে আমি সেই পেশেন্টকে গানশট ইনজুরি আমার কাছে এসছে, আমি বলছি না না নর্মাল ডেথ তো হতে পারে না। এই হচ্ছে ব্যাপার এরকম। এখন তো একটা মেডিকো লিগাল একটা বিশাল বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, সব রোগীরাই এখন মানে বিশ্বাসযোগ্যতাটা খুব কমে গেছে, ডাক্তারের উপরে ভরসা করার ব্যাপারটাও খুব কমে গেছে, এবং প্রচুর লোক নিজেরাও প্রচুর জ্ঞান অর্জন করছে
মানে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, এইসব জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে। এবং তারপরে পারিপার্শ্বিক আরও যারা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, তারাও প্রচুর মানে মানে কি বলবো, জ্ঞান দেন এরকম। তারপরে যদি ধরুন ডাক্তারের কাছে সত্যি কিছু একটা হয়ে গেল, তো সেক্ষেত্রে ডাক্তারের বাঁচার কি উপায় আছে? যে সঠিক চিকিৎসাই করেছিলাম আমি, তা সত্ত্বেও একটা লোক তো, মানে আমরা সবাই তো মারা যাব একটা সময়, হয়তো সে সেই রোগটার জন্য মারা গেছে, তো তার জন্য ডাক্তারের কি করা উচিত? না, দুটো মেনলি কাজ। একটা হচ্ছে যে বাড়ির লোকের সঙ্গে রেগুলার কথা বলা। মানে আমরা তখনও শুনেছি, আমাদের স্যাররা বলতেন যে আমি যেই পেশেন্টকে দেখছি তার বাড়ির লোক তো টেনশনে থাকবে, তারা অনেক কিছু সন্দেহ চোখেই দেখবে যে এটা কেন করলো, কেন এটা করলো, কেন ভেন্টিলেশন দিল। তো রেগুলার বলা, বুঝিয়ে বলা এবং ডকুমেন্টেশন করা যে আমি এটা করছি, আমার এই পেশেন্টের এই রিপোর্ট এসছে, আমি এটা লিখে রাখছি যে পেশেন্ট মারা গেলে কেস হতে পারে, কেস হবে, কমপ্লেন হলো আমার নামে, সেইটা আমার দায়িত্ব যে তাদের, মানে যদি এটা খুবই খারাপ যে আমারই দায়িত্ব, সেটা আর কারো দায়িত্ব নেই, কিন্তু সেটা হচ্ছে আমাকে গিয়ে আমাকে যখন ডাকবেন যেখানে হচ্ছে মেডিকেল কাউন্সিল বা হেলথ কমিশন, তখন আমি দেখাবো যে আমি এই পেশেন্টকে এই করেছি, আমার এই ডকুমেন্টস আছে। সাডেন ডেথ সবার সঙ্গেই হয়েছে, আমাদেরও হয়েছে, আমার কোনো পেশেন্টের হয়েছে। তো সেটা কি রোগের জন্য হলো নাকি আমার কোনো মানে কোনো একটা সেখানে আমি করিনি, আমার ফল্ট, সেই পার্টটা দেখার জন্য। তো যেখানে আমার ডকুমেন্টেশন আছে যে পেশেন্টের এই রোগ, এই রোগ নিয়ে এলে আমার যা যা করার মানে কর্তব্য আমি সেগুলো করেছি, তাহলে ইউজুয়ালি সমস্যা হয় না। তাহলে তারা বুঝবেন, যেই বোর্ড থাকবেন তারা, প্লাস বাড়ির লোকেরা ইউজুয়ালি যদি আমি রেগুলার কথা বলি, মানে আমি বলছি 95% পেশেন্টের ক্ষেত্রে সমস্যা হয় না তিনি যখন বুঝছেন। আরেকটা জিনিস, যেখানে আমি ট্রিটমেন্ট করতে গিয়ে দেখছি যে পেশেন্টের একটা আমার প্রতি অবিশ্বাস আসছে, বিশ্বাস করছে না, হতেই পারে, তখন আমি বা আমার মতো সবাই বাকিরা বলে দেন যে দেখুন না, আপনার যেখানে ট্রাস্ট নেই, ট্রাস্ট একটা বড় কথা, মানে আপনি যদি আমাকে সাহসটা না দেন, আমি কী করে সাহস নেব? মানে আমি তো তখন বলি আপনি ডেফিনেটলি অন্য জায়গায় দেখাতে পারেন, রাগের কিছু নেই। যেমন আমি মনে আছে, আমি একটা কর্পোরেট হসপিটালে আমার নানার পেশেন্ট ভর্তি হয়েছে 5 বছর আগে, রোববার দিন গেছি, আমি পেশেন্ট দেখতে গেছি। তো বাইরের লোকেরা বললেন দেখুন আমার পেশেন্টের সোডিয়ামটা কমে গেছে। আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই কমে গেছে, বয়স্ক পেশেন্ট। বলে আপনি কি শিওর যে সোডিয়ামটা বেড়ে যাবে, আজকেই বাড়বে? আমি বললাম না, আমি শিওর না। মানে সোডিয়াম কমা তো একটা জাস্ট মানে লক্ষণ, তার তো অনেকগুলো কারণ থাকবে। এবার আপনি যদি আমাকে বিশ্বাস না করে আমাকে পাওয়ারটা না দেন, মানে অনেক পেশেন্ট যেমন থাকে যে আমি আপনাকে জানি, চিনি, আমি আমার রোগীকে আপনাকে দেখাই, আপনি যেটা ভালো বুঝবেন একটু প্লিজ করুন, এইটা বললে আমাদেরও মনে হয় যে এই আমার নিজের লোক, আমার বাবা হলে আমি যা করতাম সেটাই করছি, অন্য ক্ষেত্রেও করছি, করবো না কেন, করতে তো হবেই, মানে ডাক্তার কেন খারাপ করবে। কিন্তু কনফিডেন্স না থাকলে আলটিমেটলি পেশেন্টের একটা কিছু কমপ্লিকেশন বাড়লে সেক্ষেত্রে কিন্তু ডাক্তারেরও ভালো হবে না, পেশেন্টের বাইরে করে মনে হবে আমি কেন নিয়ে গেলাম না। সেই জন্যই আমরা একটা অপশান দিই যে দেখুন এইগুলো হয়েছে, এটা আমি করছি, মানে এটা আমার দায়িত্ব যে আমি কী করেছি বলার, যে আমি এই অবধি হয়েছে এটা করেছি। এবং পেশেন্টরাও আজকাল তো অনেক ইন্টারনেট আছে, মানে সার্চিং করাটা উচিত। আমি বলি যে আপনি করুন, আপনি জানুন যে এই রোগটা হয়েছে আপনার, এই রোগটা হয়েছে, আমি এইগুলো করছি, এইগুলো কমপ্লিকেশান হতে পারে, মানে আমার সব কিছু এফোর্ট দেওয়ার পরেও। এবার আপনি দেখে নিন, এবার আপনি যদি মনে করেন যে আরও কোনো জায়গায় বেটার জায়গায় নিয়ে যেতে চান, এই ট্রান্সপারেন্ট ব্যাপারটা থাকলেই অনেক সমস্যা এড়ানো সম্ভব, আমরা রেগুলার দেখছি। তাহলে পেশেন্টের যা প্রেসক্রিপশন বা সব ডকুমেন্টেশন কি একটা ডাক্তারও রাখা উচিত? ডেফিনেটলি রাখা উচিত, যেটা বিদেশেও হয় এখানে রাখা উচিত। এখানে রাখা যায় না যে অনেক সময় নাম্বার অফ পেশেন্টসের সংখ্যা এতটা বেশি, তবে এখন অনেকেই চেষ্টা করছে, আমরাও করি, আমিও করি, প্রেসক্রিপশান, যে আমার পেশেন্টের পরপর আমাকে 5টা ভিজিট করেছেন, আমি তার কী কী মেডিসিন দিয়েছি তার পুরো রেকর্ডস থাকা উচিত, মেনটেন করতে পারলে ডেফিনেটলি অনেক বেটার। আচ্ছা ডাক্তারবাবু, বর্ষাকাল এসছে এবং বর্ষাকালে বিভিন্ন রোগ হয় এবং বিশেষ করে জলবাহিত রোগ, এবং কোন রোগগুলো আপনি বেশি ফেস করছেন, বেশি পেশেন্ট আসছে আপনার কাছে দেখতে পাচ্ছেন, আর হচ্ছে কোন রোগগুলোর ব্যাপারে মানুষের অ্যাওয়ারনেস কম? এখন যেটা আমরা লাস্ট 2 সপ্তাহ পাচ্ছি যে প্রচুর ভাইরাল ফিভার এবং বিশেষ করে ডায়রিয়া, মানে গ্যাস্ট্রোএন্টেরাইটিস, মানে যেটা জলবাহিত রোগ, কোনো কারণে কন্টামিনেশন হয়েছে এবং তার ফলে পেশেন্টের রেগুলার ডায়রিয়া এবং হাই ফিভার প্রচুর পেশেন্ট পাচ্ছি। মোটামুটি 20% পেশেন্ট হচ্ছে রেগুলার আউটডোরে পাচ্ছি আমরা জ্বর। বর্ষাকালে একটা তো টাইফয়েড, হ্যাঁ, সালমোনেলা যেগুলো ইনফেকশন হয় সেগুলো পাচ্ছি, তার সঙ্গে ডেঙ্গু হওয়ার চান্স খুব বেড়ে যায়, ডেঙ্গু, ম্যালেরিয়া, মশাবাহিত যেগুলো রোগ, সেগুলো একটু মানুষকে অ্যালার্টনেস বাড়াতে হবে, এবং তার সঙ্গে সর্দি কাশি, ভাইরাল ফিভার যেগুলো হচ্ছে সেগুলোও খুব হচ্ছে। সুতরাং অ্যাওয়ারনেস বলতে দুখানা জিনিস, একটা হচ্ছে যে আমরা রেগুলার যদি এরকম জ্বর টর হয়, কোনো পেশেন্টের খুব জ্বর হচ্ছে, ডাক্তারকে ইনিশিয়ালি যদি শুধু জ্বরে নাও দেখান, যখন কিছু কমপ্লিকেশান হচ্ছে, যেমন হচ্ছে পেশেন্ট খেতে পাচ্ছে না, প্রচণ্ড উইক, পেশেন্ট বমি করছে, পেশেন্টের গায়ে মনে হচ্ছে কোনো রেডনেস হয়ে যাচ্ছে, লাল লাল, প্লেটলেট কমে গেলে কোনো একটা, যেখানে আমরা পারফিউরিক স্পট বলি সেরকম হচ্ছে, অথবা রক্ত বমি হচ্ছে,
বা পেশেন্টের জ্বর সাংঘাতিক জ্বর কমছে না, জ্বর বাড়লে সেখান থেকে অনেক কিছুই হতে পারে, কমপ্লিকেশান, কনভালশন হতে পারে, মানে খিঁচুনি হতে পারে। তাই যখন আমরা দেখছি যে পেশেন্টের জ্বরটা খুব খুব পরিমাণে বেশি, অ্যাটলিস্ট কাউকে গিয়ে, এখন অনেক আউটডোরে মানে ফিভার ক্লিনিক হচ্ছে, অ্যাটলিস্ট কোনো আউটডোর বা কোনো ডাক্তারকে দেখান। এবং এটাই মেন। আর একটা শ্বাসকষ্ট হচ্ছে কিনা কোভিডের সময় আমরা দেখেছি যে এখনও সেটা হচ্ছে, অনেক ভাইরাস কোভিডও হয় এবং যে কোনো মানে শ্বাসজনিত রোগ যেগুলো ভাইরাস সেগুলো দিয়ে হচ্ছে। সুতরাং ভাইরাল ফিভার প্রচণ্ড পরিমাণে বাড়ছে, অ্যাটলিস্ট সেই কদিন একটুখানি নিজেকে একটুখানি আলাদা করে রাখুন। বাচ্চা বা বয়স্ক লোক যারা আছেন একই বাড়িতে একটু ডিস্ট্যান্স রাখুন, মানে ডিস্ট্যান্স বলতে বেশি তো রাখা সম্ভব হয় না, যতটা পারবো আমরা হাঁচি কাশিগুলো একটু দূরে, তার থেকে একটুখানি আমরা দূরে থাকবো আর কি। তো এইটা করে চলতে হবে সত্যিই। এখন লাস্ট 2 মাসে, লাস্ট 2 সপ্তাহে আমরা প্রচুর ভাইরাল ফিভার, ডায়রিয়া পেশেন্ট পাচ্ছি, টাইফয়েড প্রচুর পাচ্ছি। তো ডাক্তারবাবু, আপনি তো গ্রামেও প্র্যাকটিস করেন, তো সেখানকার কিছু অভিজ্ঞতা বলুন। আর ওখানকার মানুষের মধ্যে কোন কোন জিনিসের অ্যাওয়ারনেস কম, এবং কোন কোন, যেরকম ম্যাল নিউট্রিশন বা কিছু স্ত্রী রোগের ব্যাপারে তারা অ্যাওয়্যার নয়, সেইগুলোর ব্যাপারে যদি একটুখানি বলেন। আমি বেসিক্যালি বহুদিন থেকেই গ্রামে যাই, গ্রামে একদিন করে যাই আমি, হাওড়া হুগলি সেরকম জায়গায়। গ্রামে দুখানা জিনিস, একটা হচ্ছে যে আন্তরিকতাটা এখনও আছে, মানে সেই ডাক্তারের সঙ্গে পেশেন্টের সম্পর্কটা, মানে হয়তো আমি লাঞ্চ করছি, আমাকে মাছটা দিয়ে গেলেন কোনো পেশেন্ট বাড়ি থেকে রান্না করে দিয়েছে, সেই পার্টটা এখনও আছে, এখনও সেই মানে সরল ভাবনা চিন্তাগুলো এখনও আছে। তো ডেফিনেটলি আমার খুব ভালো লাগে। আমি একটা দিন যাই, সারাদিন পেশেন্ট দেখি, তো পেশেন্ট দেখেও খুব একটা ক্লান্ত রাতের দিকে হয় না, এই জন্য যে ভালো লাগে খুব পেশেন্ট দেখতে আর কি। প্লাস আমার দেশের বাড়ি হচ্ছে আরামবাগ, আমি যেখানে যাই সেটা তারই পাশাপাশি একটা গ্রাম আর কি। তো গ্রামের দিকে চিকিৎসা করা, গ্রাম বা একটু পেরিফেরাল যেগুলো, সেখানে চিকিৎসা করা একটা আলাদা আনন্দ আছে, আলাদা সম্পর্ক তৈরি হয়। যে একজন পেশেন্টকে যখন দেখছি, তার বাড়িতে তার ছেলে কী করে, তার বৌমা কী করেন, তার বাড়িতে কতজন আছেন, পুজো কখন হয়, তার পুজোয় আমাকে বলছেন যে আপনি একবার আসবেন, সেই অভিজ্ঞতা খুবই ভালো। তো ডেফিনেটলি খুব ভালো, মানে রেগুলার, বা যে আমরা আগে দেখতাম যে বাড়ি থেকে মাংস রান্না করেছে দিয়ে যাচ্ছেন, নারকেল দিচ্ছেন, ডাব দিচ্ছেন, সেগুলো এখনও হয়, বা রাখি পরিয়ে দিচ্ছেন, এটুকু এখনও ফেস করি আর কি। তো খুবই ভালো। আর এখন কিন্তু গ্রামের মানুষের অ্যাওয়ারনেস অনেক বেড়েছে, অনেকটাই বেড়েছে, মানে ম্যালনিউট্রিশন এখন সেভাবে গ্রামের দিকে কিন্তু মানে পাওয়া যায় না। হ্যাঁ, মানে মোটামুটি আমরা যেগুলো মফস্বলে যাই, যেরকম জায়গায় মানুষজন কিন্তু বুঝতে শিখেছেন, ইন্টারনেট চলে এসছে, এখন সবাই সব কিছু পড়ছেন। তবে খারাপও আসছে যে তারা শহুরেও হয়ে যাচ্ছেন, মানে তারা ফাস্টফুড খাচ্ছেন, ফাস্টফুড খেয়ে তাড়াতাড়ি ডায়াবেটিস ধরা পড়ছে, যেটা আগে গ্রামে হতো না, কার্ডিয়াক ডিজিজ হতো, তো সেগুলোও হচ্ছে। তবে গ্রামের দিকে অভিজ্ঞতা সত্যিই অন্যরকম ভালো। আমি সারা সপ্তাহে ওই দিনটা, যেদিনকে আমি সারাদিন গ্রামের দিকে যাই, আমি ওয়েট করেই থাকি, মানে আমারই খুব ভালো লাগে। একদিন আমরা আপনার সাথে যেতে পারি? নিশ্চয়ই, একদম ডেফিনেটলি। হ্যাঁ, মানে তাহলে আমরা একটা স্পেশাল এপিসোড করতে পারি, একদম খুব ভালো লাগবে সবার সঙ্গে। তো এটা আপাতত আমরা কথা দিয়ে রাখছি যে ডাক্তারবাবুর সাথে আমরা একটা গোটা দিন কাটাবো, ডাক্তারবাবু যেখানে প্র্যাকটিস করে সেগুলোকে কভার করব, আর আমরা স্পেশাল এপিসোড হিসাবে এখানে অবশ্যই দেখাবো আমাদের এই ইউটিউব চ্যানেলে, তো আপনারা নজর রাখুন। তো ডাক্তারবাবু কথা রইলো, আমরা অবশ্যই একদিন যাব। একদম। এবার আপনার একটুখানি কলেজ লাইফের গল্প শুনি, যে আপনি তো আরজি কর মেডিকেল কলেজে স্টুডেন্ট, এবং আরজি কর এই নামটার ব্যাপারে সবাই পরিচিত, কিন্তু আরজি কর কে ছিলেন সেটা অনেকেই জানেন না। আরজি কর মেডিকেল কলেজে আমি পড়েছি MBBS MD দুখানায়। ডক্টর রাধা গোবিন্দ কর উনি খুব প্রখ্যাত চিকিৎসক ছিলেন, এবং যেটুকু মনে আছে আর কি, যে এটি সম্ভবত প্রথম বেসরকারি মেডিকেল কলেজ পুরো এশিয়ার মধ্যে, আরজি কর প্রথম বেসরকারি মেডিকেল কলেজ। এবং উনি একটা সময় যখন ওনার মনে যখন আসে যে আমি একটা, সম্ভবত ওনার বাড়ি ছিল একটা ওইরকম জায়গায়, উনি হাওড়ার সাঁতরাগাছি বা এরকম জায়গাতে হয়তো জন্মগ্রহণ করেছেন। পরে ওনার মনে হয়েছে যে ডাক্তারি পড়ার জন্য আমি একটা কিছু করি, এবং পরবর্তী ক্ষেত্রে যখন প্লেগের আউটব্রেক হলো, তখন সেই সময়টা ওনার মনে হয়েছে যে আমার কিছু করা দরকার, এবং সম্ভবত ওনার যা উপার্জন ছিল, ওনার সমস্ত খরচা নিজের থেকে উনি খরচা করে উনি একটা মেডিকেল ইনস্টিটিউশন করতে চেয়েছেন, এবং আলটিমেটলি সেটাই পরে ভবিষ্যতে বেলগাছিয়া মেডিকেল কলেজ বা পরে আরজি কর হয়েছেন। সেইটা করেছেন উনি সম্পূর্ণভাবে কিন্তু মানুষের জন্য। ওনার একটা এরকম আদর্শ ছিল যে আমি কিছু করি। তখন প্লেগের আউটব্রেক মানে চূড়ান্ত মহামারী, মানে মানুষ সব জায়গায় মারা যাচ্ছেন, উনি কিন্তু সেই সময় মানে প্রত্যক্ষভাবে কাজ করেছেন, এবং সেই সময়ই ওনার মাথায় এরকম একটা প্ল্যান আসে, উনি বানিয়েছেন আজকের যেটা বিখ্যাত আরজি কর মেডিকেল কলেজ, যেটা আমাদের সারা দেশের একটা অন্যতম বিখ্যাত মেডিকেল কলেজ। আর ডাক্তারবাবু, আপনার আরজি কর ডেজ কেমন ছিল? প্রথম যখন যাই তখন সত্যি মানে এত বড় একটা কলেজ, স্কুল থেকে এসে ভয়ই লাগতো, এত বড় কলেজ, এত মানে নতুন সব স্যারেরা আছেন। অ্যানাটমি প্রথম শুরু হলো, অ্যানাটমি দিয়ে যখন
বডি পার্টস কাটা ডিসেকশন। তো ইনিশিয়ালি একটু ভয়ই লাগতো এবং প্রথম ঢুকে যেটা মনে হয় যে ডাক্তারি পড়বো না, সেই সময় এই ডাক্তারি ভালো লাগছে না, কী হবে জানি না, এই তুই দেখতেও পাচ্ছি না সবাই মিলে, যেমন আপনারা সিনেমায় দেখেছেন যে সবাই বডি পার্ট দেখছি, কেউ হয়তো দেখতে পাচ্ছে না আজকে কোনটা ডিসেকশন হচ্ছে আর কি, এতজন স্টুডেন্ট, আমার দেখা হলো না, টেনশন। তো এই করতে করতে ইনিশিয়ালি ভালো লাগতো না, ইনিশিয়ালি যখন ঢুকলাম যে ডাক্তারি পড়বো না, তো যখন পেশেন্টের গায়ে হাত দেওয়া শুরু হলো সেকেন্ড ইয়ারের পর থেকে, তখনই ভালো লাগা শুরু হলো। যে যখন প্রথমবার মনে আছে আমি যখন সেকেন্ড ইয়ারে উঠলাম MBBS-এ, যে আমাদের স্যারকে দেখাতে এসে আমরা আউটডোরে দেখতে গেছি পেশেন্ট, একজন ডাক্তার মানে একজন পেশেন্ট এসে বলছেন আমাদেরকে, বলছেন যে ডাক্তারবাবু আমার এইটা হয়েছে। তা আমরা বলছি আমরা কেউ ডাক্তার নই, আমরা কি জানিই না, আপনি স্যারকে দেখান। কিন্তু ওই যে ফিলটা যে একজন মানে ভরসা করে কিছু বলছে আমাকে, তার মানে আমার দায়িত্ব কিছু আছে, সেই থেকে মনে হলো যে না ডাক্তার এটা সত্যি কিছু তো পাওয়ার আছে। এবং তারপরে শুরু হলো আমাদের ইন্টার্নশিপে যখন প্রথম ট্রিটমেন্ট শুরু করছি দেখছি বা আমাদের সিনিয়রের সামনে, তখন তো আলাদা ভালো লাগে। তার মধ্যে খারাপ ভালো সব রকম অভিজ্ঞতা আছে। খারাপ অভিজ্ঞতা তো দেখেছি আমরা যখন প্রথম দেখছি, মানে মৃত্যুকে কোনোদিন কাছ থেকে তখন দেখিনি, তার আগে যখন দেখলাম যে পেশেন্টকে ডেথ ডিক্লেয়ার করতে হচ্ছে, মানে আমার মনে আছে যখন বার্ন পেশেন্টকে আমাকে সিনিয়র দাদা বললেন, হাউস স্টাফ দাদা, যে তুমি যাও গিয়ে পেশেন্টটা হয়তো এক্সপায়ার করেছে, তুমি গিয়ে বলে এসো। কী করে বলবো, কী বলবো, তখন তো আরও ছোটো আমরা, হ্যাঁ 2005-06 সালে আর কি। তো বলতে গিয়ে নিজেরই কান্না পাচ্ছে যে কী বলবো, যে একটা ছোটো ছেলে আমার মনে আছে সাডেনলি একটা মানে অ্যাক্সিডেন্টাল বার্ন হয়ে মারা গেছে, তাকে হয়তো সকালবেলা তার জন্য ব্লাড রিকুইজিশনটা আমরাই করেছি, ব্লাডটা টেনে নিয়ে আমরা স্যাম্পেল দিয়েছি, রাত্রেবেলা 3টের সময় গিয়ে বলতে হচ্ছে না উনি তো ও তো আর নেই। খুবই খারাপ। তার সঙ্গে কিছু ভালো অভিজ্ঞতাও হয়েছে, যখন পেশেন্ট মানে ভালো হয়ে যখন বাড়ি যাচ্ছে, যখন বলছে যে তখনও দেখেছে মিষ্টির প্যাকেট দিয়ে গেল, তখন প্রথম মানে মনে হয় যে একটা কিছু করছি, ডাক্তার এটা করছি আর কি। আর মজারও অভিজ্ঞতা আছে। মজার বলতে একবার মনে আছে যে আমরা ইন্টার্নশিপে আছি, স্যারদের সঙ্গে রাউন্ড দিচ্ছি, আরও একজন আমাদের সঙ্গে ইন্টার্ন আছে। তখনকার দিনে অত ভেন্টিলেটার কনসেপ্ট অত আসেনি, মানে এখন যেমন ICU খুব বেশি করে এসছে। তো একটা পেশেন্ট খুবই ক্রিটিক্যাল, শ্বাসকষ্ট হচ্ছে খুব খারাপ, স্যার এসছেন, স্যার বললেন না খুবই খারাপ পেশেন্ট, মনে হচ্ছে যে তো এ হবে না, ভেন্টিলেশন লাগবে, পেশেন্টটা খুবই খারাপ, আর্জেন্ট ভেন্টিলেশন। তো তখন আমার পাশে যিনি একজন ইন্টার্ন ছিল, ওর মনে হলো যে একটা কিছু করা দরকার, তো পেশেন্টকে ওষুধ আনতে দিয়েছে। এবার পেশেন্ট কিছুক্ষণ পরে অনেক খুঁজেছে, 1 ঘন্টা পরে এসে বলছে যে অনেক খুঁজলাম কিন্তু এটা পেলাম না, আপনারা বললেন এটা আর্জেন্ট কিন্তু এটা পাচ্ছি না, এটা কী করা যায়, আমরা তো মানে খুব পাজলড হয়ে যাচ্ছি। তখন বলো তুমি কী লিখেছো, তো সেই ছেলেটি লিখে দিয়েছে যে ভেন্টিলেটার 1। এবার বাইরের লোক পুরো খুঁজেছে, ওষুধ দোকানে গিয়ে খুব ভিড়ের মধ্যে বলেছে একটা ভেন্টিলেটার দিন আমাকে, বলছে আরে নেই প্রচুর দাম, বলছে আর দিন না একটা, বলছে আর হয় না এরকম ভাবে। ও ভেন্টিলেটার। আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস, প্রযুক্তি এগোচ্ছে, আমরা আরও আধুনিক হচ্ছি। এখন বিভিন্ন অ্যাপ বলছে যে ডক্টর অন কল, মানে ভিডিও কলেই ডাক্তারের সাথে কথা বলে ডাক্তার বুঝে যাবে এবং ডাক্তার আপনাকে একটা ওষুধ প্রেসক্রাইব করবে। এটা কি পসিবল যে ভিডিও কলে একজন মানুষকে দেখে ওষুধ প্রেসক্রাইব করা? এটা দুটো দিক আছে, একটা হচ্ছে পজিটিভ নেগেটিভ। এখন কিছু ক্ষেত্রে এটা অনেক উপকারীও হয়, মানে যেমন বলছি কিছু ক্রনিক ডিজিজ, মানে একজন মানুষ থাকেন অনেক দূরে, তিনি থাকেন সুন্দরবনে, এবার তিনি রেগুলার এসে দেখাচ্ছেন, তার প্রেশার বেশি, সুগার বেশি আছে, ডোজটা অ্যাডজাস্ট করতে হবে, ডেফিনেটলি ফিজিক্যাল এক্সামিনেশানে কোনো বিকল্প নেই, করলে সবসময় ভালো। অনেক ক্ষেত্রে তারা বলছেন যে আসতে পারছি না, মানে এটা বাড়ির লোক যারা আছেন তাকেই ডিসিশন নিতে হবে যে আমি পেশেন্ট এখন স্টেবল আছে, খুব কিছু কমপ্লিকেশান নেই, আমি জাস্ট রুটিন ভিজিট চাইছি, এবং সেক্ষেত্রে ভিডিও কল করে একটা প্রেসক্রিপশান করে কিন্তু খারাপ হয় না, মানে সেক্ষেত্রে ভালো। কিন্তু ডেফিনেটলি লিমিটেশন আছে যে কখন আমরা মিস করছি কোনো রোগ, যেমন পেন অ্যাবডোমেন, এটাও হয় যে পেটে ব্যথা। একসময় যখন কোভিড ছিল তখন অনেকেই আমাদেরও করতে হয়েছে, বা এখনও মানে গভর্নমেন্টেও একটা টেলিমেডিসিন একটা স্কিম চলে, সেখানে রেগুলার পেশেন্টকে অনেক প্রত্যন্ত গ্রামে যারা আছেন তাদেরকে বলা হয়। ডেফিনেটলি লিমিটেশন আছে, যখন দেখছি যে কোনো একটা মানে একটা সিভিয়ার কিছু হচ্ছে, পেটে ব্যথা, বুকে ব্যথা, হাই ফিভার, সেগুলোকে কিন্তু টেলিমেডিসিন করা সম্ভব নয়, সেগুলোকে কিন্তু বলতে হবে যে আপনি নিয়ে আসুন এবং পেশেন্টকে কোথাও যে কোনো ডাক্তারকে আপনি দেখান, কারণ সেক্ষেত্রে আমরা কোনো একটা কমপ্লিকেশানকে আমরা কিন্তু এড়াতে পারবো না। কিন্তু আদারওয়াইজ কিছু ক্রনিক, বিশেষ করে ডায়াবেটিস, ডিসলিপিডিমিয়া মানে কোলেস্টেরল বেড়ে গেছে, সেগুলোকে কিন্তু মোটামুটি করা যায় এবং করতে হয়, পেশেন্ট উপকৃতও হয়। মানে প্রযুক্তিকে কিন্তু আমাদের সাথে নিয়েই এগোতে হবে, মানে প্রযুক্তি কিন্তু খারাপ নয়, সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই, ইনফ্যাক্ট এআইও কিন্তু খারাপ নয়, এআই এসছে বলে কিন্তু অনেক কিছু অ্যাডভান্টেজও আছে। এবার ডিসঅ্যাডভান্টেজটা সেটা তো নিজেকে মানে ক্যালকুলেট করে আমাদের ভাবতে হয়, বা যাকে ফোন করছেন তুই ডাক্তারবাবুও বলবেন যে দেখুন আপনি এরপরে কিন্তু এটা আমার পক্ষে আর কিন্তু টেলিমেডিসিন করে সম্ভব নয়, আপনি দেখিয়ে নিন, আমার কিন্তু মনে হচ্ছে এটা না দেখলে, আমার অ্যাবডোমেনে হাত না দিলে হবে না,
বা স্টেথো না ঠেকালে কিন্তু হবে না এই পার্ট। আচ্ছা, বয়স্ক লোকেরা তো খুব সর্দি কাশি এইসব নিয়ে খুব ভোগেন, তো আপনারা কি সাজেস্ট করেন এদের কোনো প্রিকশনারি মেজার্স, কোনো ভ্যাকসিন? ডেফিনেটলি ভ্যাকসিন, যেমন আমরা অ্যাডাল্ট ভ্যাকসিনেশন যেটা বলছে, কোভিড তো ছিল, এখন তার সঙ্গে ইনফ্লুয়েঞ্জা বছরে একবার করে, বা নিমোনিয়া একটা হচ্ছে 5 ইয়ার্স ইন্টারভ্যালে একটা স্ট্যাট দিয়ে আর নিতে বলা হয়। মানে অ্যাডাল্ট ভ্যাকসিনেশন খুবই গুরুত্বপূর্ণ এখনকার দিনে, মানে এই সর্দি কাশি প্রিভেন্ট করার চেষ্টা, অ্যাটলিস্ট মানে পুরোটা আমি নাও সারাতে পারি। আর নাম্বার 2 হচ্ছে যে মানে বয়স্ক পেশেন্টদের সিমটমগুলো আলাদা হয়। মানে যেমন নিমোনিয়া পেশেন্ট যেমন কাশি নিয়ে আসেন, আমরা বয়স্কদের দেখি যে এলডারলি নিমোনিয়া ডায়রিয়া নিয়ে আসছেন। মানে পেশেন্ট আসছে ডায়রিয়া নিয়ে, পেশেন্ট বলছে আমার তো পাতলা পায়খানা হচ্ছে, বাড়ির লোকেরা বলছেন একটু ভুল বকছেন, বেসিক্যালি দেখা যাচ্ছে ওটা একটা চেস্টে, এটাই বলছি। যেমন এই সব পেশেন্টকে যদি আমরা জাস্ট বাড়িতে গিয়ে দেখে চলে এলাম, তাহলে আমরা মিস করবো। পরে দেখা যাচ্ছে একটা বিশাল বড় নিমোনিয়া চেস্ট এক্সরে করে। তাই 1 নম্বর হচ্ছে যে বয়স্ক লোকেদের ক্ষেত্রে একটুখানি সিমটমগুলো অ্যাটিপিক্যাল হয়, জ্বর হয় না। ভাইরাল ফিভারে খুব বেশি জ্বর বয়স্কদের হয় না, ভাল লাগছে না, খেতে পারছে না। তাই তাদের টেক কেয়ার করা যারা আছেন বা যারা দেখছেন, একটু মানে যদি মনে হয় পেশেন্ট খেতে পাচ্ছে না, একটু অন্যরকম, একটু ভুল বকছেন, একটু চিনতে পারছেন না, তখনই আপনি ডাক্তারকে দেখান। কেননা বয়স্কদের কমপ্লিকেশান তাড়াতাড়ি হয় এবং খুব তাড়াতাড়ি হচ্ছে তার মানে কেস ফেটালিটি বা কমপ্লিকেশান বেড়ে যায়। আর জেরিয়াট্রিক্স নিয়ে এখন তো অনেক কাজকর্ম চলছেন, এখন তার আলাদা অনেক সংগঠন হয়েছে এখন, এবং জেরিয়াট্রিক মেডিসিন আলাদা ডিপার্টমেন্টও খুলছে সব জায়গায়। সুতরাং স্পেশাল কেয়ার কিন্তু দরকার জেরিয়াট্রিক পেশেন্টকে, এবং সেটা তো এখানে আস্তে আস্তে জেরিয়াট্রিক পপুলেশনও বাড়ছে এখানে, যেটা একসময় ছিল বিদেশে জেরিয়াট্রিক পপুলেশন খুব বেশি ছিল, সেটা এখানেও বাড়ছে, এবং একটু স্পেশাল কেয়ার নিয়ে দেখা উচিত আর কি। আর ডাক্তারবাবু, ভাইরাল ফিভার তো আমরা দুম করে জ্বর হলেই বলে দিই। আর একটা হচ্ছে, জ্বর হলেই কি আগেই ডাক্তারবাবুর কাছে যাব, নাকি একটু ওয়েট করবো? আর কখন বুঝতে পারবো এটা ভাইরাল ফিভার, আর কখন বুঝবো যে এটা ভাইরাল ফিভারের থেকেও অন্য জায়গায় চলে গেছে, ডেঙ্গু বা ম্যালেরিয়ার দিকে হতে পারে? কারণ জ্বর খুব কমন একটা জিনিস, এই জ্বরের প্রকারভেদ এটা যদি একটু বল। হ্যাঁ, যদি দেখলাম যে এটা একটু জ্বর, একবার দুবার কাশি হলো, আদারওয়াইজ আমার খিদে ঠিক আছে, সেরকম করে আমার কোনো মানে পেটে খুব ব্যথা বা খুব হেডেক, মাথা ব্যথা খুব বেশি নেই, আমি একটা প্যারাসিটামল খেতেই পারি, সেটা হলেই যে আসতে হবে এমন নয়। কিন্তু দেখলাম যে পরের দিন আমার ব্যাপারটা বাড়ছে, জ্বর, হাই গ্রেড ফিভার, মানে যেইগুলো হচ্ছে আমরা পয়েন্ট করে বলি যে হাই গ্রেড ফিভার, 102, 103, 104 কন্টিনিউয়াস ফিভার, মানে জ্বরটা নামছে না, প্যারাসিটামল দিয়ে নামছেই না কোনোভাবে জ্বরটা। নাম্বার 3 হচ্ছে যেটা হচ্ছে পেশেন্ট খেতে পাচ্ছে না, একদমই খাওয়ার ইচ্ছা নেই, মানে যেই পেশেন্টের মধ্যে একটা ডিহাইড্রেশন হতে পারে, পেশেন্টের আমাদের মানে সোডিয়াম পটাশিয়াম কমতে পারে, তাকে স্যালাইন দিতে হতে পারে। অথবা হচ্ছে পেশেন্টের প্রচণ্ড পরিমাণে কাশি, তার সঙ্গে শ্বাসকষ্ট, কাশি কমছেই না, শ্বাসকষ্ট হচ্ছে। শ্বাসকষ্ট মানে কি, পেশেন্ট বলেন যে আমার শ্বাসকষ্ট নেই, কিন্তু বাথরুমে যাচ্ছি, কাশি প্রচণ্ড বেড়ে যাচ্ছে, এবং বসতে হচ্ছে, আমি যেতে পারছি না, সেই পয়েন্টসগুলো। নাম্বার 4 হচ্ছে পেশেন্ট বললো সিভিয়ার হেডেক, প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে, আমার মেনিনজাইটিস কিনা সেটা, এত মাথা ব্যথা হচ্ছে আমি ঘাড় সোজা করতে পারছি না, আমার আলোর দিকে তাকালে মনে হচ্ছে চোখে লাগছে, মানে ফোটোফোবিয়া, মানে আলোর দিকে আমি তাকাতে পারছি না, ফোটোফোবিয়া মেনিনজাইটিস হয়ে গেল কিনা। নেক্সট হচ্ছে যে আমাদের সারা শরীরে কিছু স্পট আসছে কিনা, আমরা অনেক সময় বলে যে অ্যালার্জি হচ্ছে, কিন্তু অ্যালার্জি নয়, হয়তো সেগুলো কোনো ব্লিডিং স্পটও হতে পারে। নেক্সট হচ্ছে পেশেন্টের বমি হচ্ছে, খুব ভমিটিং, এইগুলো সবই একটা অ্যালার্মিং সাইন। মানে এইগুলো যদি হয় পেশেন্টকে, তাহলে কিন্তু সে অবশ্যই ডাক্তারের কাছে আসবে, সেগুলো ম্যালেরিয়া, ডেঙ্গু অথবা ভাইরাল ফিভারের কমপ্লিকেশানও হতে পারে, যেক্ষেত্রে আমাকে পেশেন্টকে আলাদা কেয়ার নিতে হবে বা অ্যাডমিশন থাকতে হবে। তাই একদিন জ্বর হলে, একটু কাশি হলে প্যারাসিটামল খান, আর কোনো অ্যান্টিবায়োটিক খাবেন না। কারণ অ্যান্টিবায়োটিক খেলে যেটা হয় যে 1 নম্বর রেজিস্ট্যান্স বাড়ে, আর নাম্বার 2 হচ্ছে যে আমরা কেন খাচ্ছি না দিয়ে, যখন ওষুধটা লাগবে তখন কোনো কাজ করবে না, এবং তার জন্য আরও খারাপ হতে পারে, আরও বমি হতে পারে। তাই প্যারাসিটামল অবধি খান, তারপরে আপনি যদি মনে হয় আপনার হচ্ছে না, আপনি ডাক্তার দেখান। এইটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনি তুললেন, যেটা নিয়ে আমরা চেয়েছিলাম, যেহেতু আপনি স্পেশালাইজড ইন মেডিসিন। সেটা হচ্ছে এই যে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স, বা এই যে দুমদাম করে আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে নিচ্ছি, এর যে সাইড এফেক্টসগুলো খুবই খারাপ। হ্যাঁ, এবার এটা যদি একটুখানি বিস্তারিত মেইন যেটা হচ্ছে, আমরা যেগুলো মানে আইসিইউতে পেশেন্ট দেখি এখন, ম্যাক্সিমাম পেশেন্ট মানে সব মানে অল ড্রাগ আর রেজিস্ট্যান্ট। এবার যেই অর্গানিজম দিয়ে হচ্ছে একটা সেপ্টিসেমিয়া হলো, মানে সারা শরীরে একটা ইনফেকশন ছড়িয়ে গেল, কিন্তু যে কটা আমরা এখন কালচার করছি দেখছি যে ম্যাক্সিমাম ড্রাগই রেজিস্ট্যান্ট। এর কারণটা একটাই, যে এত অ্যান্টিবায়োটিক এখানে ইউজ করা হয়, অ্যাজিথ্রাল যেটা এক সময় বেরিয়েছিল হচ্ছে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, খুব ভালো, এবং সেটাকে আমরা জানি যে ওটা সর্দির ওষুধ। আর তার দোষটা তো শুধু মানুষের নয়, মানুষ তো খাবেই, আমি ডাক্তার না হলে আমিও খেতাম। প্রবলেম হচ্ছে ওভার দি কাউন্টার ড্রাগ অ্যাভেলেবেল, এর ফলে এত রেজিস্ট্যান্স হয়ে গেছে এখন, আর মানে একটা নিউমোনিয়ার ওষুধ অ্যাজিথ্রোমাইসিন কোনো কাজই করে না। আর এটা তো গেল শুধু আমাদের মানে আউটডোর পেশেন্টে, কিন্তু আমরা যে সমস্যাটা মেনলি পড়ছি, মানে একটা সেপসিস পেশেন্ট বা সেপ্টিসেমিয়া পেশেন্টকে বাঁচাতে গেলে যেই ওষুধ দিই,
এত হায়ার জেনারেশন ওষুধ দিতে হচ্ছে, হতে 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 এমন একটা জায়গায় যাচ্ছি যে হাতে কিছু নেই। এরকম প্রায়ই দেখছি হাতে কোনো মেডিসিন নেই, কী দেবো আর, কি দেওয়ার নেই, তার ফলে ডেথ বাড়ছে। তাই অ্যান্টিবায়োটিক ইউজটা আস্তে আস্তে করে যদি মানে স্টেপও নিচ্ছেন, এখন তো বলাও হচ্ছে যে শুধু প্যারাসিটামল খান। এখন অ্যাটলিস্ট মানুষজন এটা বুঝতে শিখেছেন যে মানে এখন তো পেশেন্টরা আমাকেও বলছেন যে আমি কিছু খাইনি, আমি প্যারাসিটামল ছাড়া খাইনি, আপনার কাছে এসেছি। কিন্তু অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স খুবই বাড়ছে এবং যে কোনো হসপিটালে আইসিইউতে যদি কালচার করা হয় দেখা যায় সব ম্যাক্সিমাম পেশেন্টে 90% হচ্ছে অল ড্রাগস আর রেজিস্ট্যান্ট। তো এটা মানে ইনফেক্টিভ পেশেন্ট যেগুলো আছে মানে বাঁচাতে খুব কঠিন হয়ে যাচ্ছে। আপনি অসুস্থ হলে কোন ডাক্তারের কাছে যান? আমি মেডিকেল কোনো সমস্যা হলে আমি আছি, মানে নিজের চিকিৎসা আমার নিজে জন্য মানে আমি তাতে বেশি কনফিডেন্ট আমাকে নিজেকে দেখানো। আর সার্জিক্যালি কিছু হলে ডেফিনেটলি আমার যারা কালিগ যারা আছেন তাদের কাছে যান, বা আমার বাবা মার কিছু হলে বাড়ির শুধু বাবা মা নয়, আমার আশেপাশে বা যারা আছে মেডিকেল সংক্রান্ত সমস্যা হলে আমি, সেইটা ছাড়া কিছু হলে তখন দেখাতে হয়। আজকেই আমার বাবার ক্যাটারাক্ট সার্জারি ছিল, তো সকালে আমি গেলাম, সেখানে সার্জারি হলো। তো যারা আছেন সেখানে আমি পেশেন্ট পার্টি, সেখানে আমি ডাক্তার নই, তো সেখানে আমারও দায়িত্ব আছে সব কিছু শোনা, এবং সেটা ডাক্তারবাবুরা খুব ভালো করে করলেন, সার্জারি হলো নিয়ে এলাম। সার্জারি সাকসেসফুল নিশ্চয়ই? এখন মানে সাকসেসফুল হয়েছে, এবার চোখে কতটা দেখতে পাই দেখি, এবার আশা করি ভালো না হবে। না, আমরা প্রে করছি নিশ্চয়ই হ্যাঁ। ভালো হয়ে যাবে উনি। তো মোটামুটি আমাদের সবারই তো একটা গ্রুপ আছে, আমাদের যারা বন্ধু বান্ধবরা সবাই যেহেতু ডাক্তার, সুবিধা হয় কিছু। আমার মেয়ের কিছু হলো, আমার মানে ওয়াইফও যেহেতু পেডিয়াট্রিশিয়ান, সে তো আছেই দেখার জন্য বাচ্চাদের, প্লাস যে কোনো গ্যাস্ট্রো বা কার্ডিও আমার যারা বন্ধুদের ফোন করে দেখি যে তোমরা বলো কী করবো। সো অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি আপনার আমাদের এই অনুষ্ঠানে এসে ভালো লেগেছে। হ্যাঁ, খুব ভালো লাগলো আপনাকে পেয়ে। আপনাকে পেয়ে খুবই ভালো লাগলো। আর হুইল চেয়ারে বসে আপনার কেমন লাগলো ডাক্তারবাবু? না, এটাও একটা এক্সপিরিয়েন্স, কারণটা হচ্ছে পেশেন্টরা তো প্রায়ই বসেন, তা আমরাও মানে বসে কতটা অসুবিধা কি সুবিধা বুঝতে পারছি, এটা খুব ভালো এক্সপিরিয়েন্স। না, আমরা অ্যাকচুয়ালি এই যে ভয় পাওয়ার জিনিসগুলো একটু নর্মালাইজ করার চেষ্টা করছি, যে ইনজেকশন বা হুইল চেয়ার, এই স্যালাইন, এইগুলো দেখলেই যে মানুষ আগে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, যে না ভয় পাওয়ার কিছু নেই, এগুলো আদতে আমাদের জন্যই, আমাদের ওয়েলনেসের জন্য, আমাদের সুস্থ করে তোলার জন্যই আমাদের এইগুলো ডাক্তারবাবুরা রেকমেন্ড করেন। কিন্তু অনেকক্ষণ বসিয়ে রাখে যখন আমরা বাড়ি যাই, তখন কিন্তু এরকম করেই বাড়ি যাই। আমার তো একদিন ইচ্ছে আছে এইভাবেই বাড়ি যাবো। তো অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। আর অনেকে হয়তো ভাবছেন যে আমাদের প্রশ্নগুলো কি হলো, আরে বুধবার দিন ডাক্তারবাবু উত্তর দেবেন আপনাদের সমস্ত প্রশ্নের, সমস্ত না অনেক প্রশ্নের উত্তর আমরা এই পর্বে আলোচনা করে ফেলেছি। আর তার মধ্যে থেকে মানে আপনারা আমাদের সোশ্যাল মিডিয়াতে যে প্রশ্নগুলো করেছিলেন তার মধ্যে থেকে কিছু বাছাই করা প্রশ্নের উত্তর দেবেন ডাক্তারবাবু আগামী বুধবার দিন। তাই প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ইনজেকশন আমাদের এই চ্যানেল, আর প্রচুর ভিডিওটা শেয়ার করুন, আর আমাদেরকে কমেন্ট সেকশনে জানান যে আর কোন কোন বিষয়গুলো নিয়ে চান যে আমরা নতুন পর্ব নিয়ে আসি। এদিকে ওদিকে ইনজেকশন দিন, এদিকে ওদিকে। হ্যাঁ, আর আপনারা সুস্থ থাকুন যাতে এই ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়। আর যদি অসুস্থ হন নিজে ডাক্তারি করবেন না। তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি, আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইনজেকশন নিয়ে।